সবাইকে শুভ দুপুর। আমরা আজকে আপা, হেলথ এটা শুরু প্রমোশন। হয় নাই, শুরু হয় নাই। ওকে। সবাইকে শুভ দুপুর জানিয়ে শুরু করছি আজকের হেলথ প্রমোশন কনফারেন্স 2026। আজকে আমাদের প্রতিপাদ্য স্ট্রঙ্গার ইকোনমি, স্ট্রঙ্গার সোসাইটি, দ্য রোল অফ হেলথ প্রমোশন। সবাইকে আবারও শুভেচ্ছা। আমাদের সাথে সংযুক্ত হয়েছে সম্মানিত আমাদের আলোচক বৃন্দ, মোহাম্মদ মারুফ হোসেন, এক্সিকিউটিভ মেম্বার, সেন্টার ফর আরবান স্টাডিজ। আমাদের সাথে সংযুক্ত হবেন ডক্টর অনুপম হোসেন, পাবলিক হেলথ অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট, ইন্টারন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কনসালটেন্ট। আমাদের সাথে আরো সংযুক্ত হবেন আমিনুল ইসলাম সুজন, টেকনিক্যাল অ্যাডভাইজার, ভাইটামিন স্ট্র্যাটেজিস। এবং আমাদের সাথে সংযুক্ত হবেন ডক্টর ফারজানা আক্তার ডোরিন, ন্যাশনাল প্রফেশনাল অফিসার, পলিসিস ফর প্রিভেনশন অফ এনসিডিস, WHO কান্ট্রি অফিস। এবং আমাদের সাথে চেয়ার হিসেবে এই সেশনে থাকবেন আদিল মোহাম্মদ খান, প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। এবং আমাদের আজকের সেশনে যে প্রবন্ধ উপস্থাপন করবেন জাকারিয়া মোহাম্মদ ইমন, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার, ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এবং আমাদের আজকের প্রোগ্রামটি সরাসরি ফেসবুকে লাইভ প্রচারিত হচ্ছে। আপনারা যারা সংযুক্ত হবেন, যদি আপনাদের কোনো মতামত থাকেন, আপনারা চ্যাট বক্সে আমাদেরকে জানাতে পারবেন অথবা কমেন্টস বক্সে। তো শুরুতেই আমি আসলে আজকে আমাদের যে প্রতিপাদ্য সেখানে সেটা হচ্ছে প্রমোটিং অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল থ্রু পলিসি এবং ইনফ্রাস্ট্রাকচার। আসলে এইটা নিয়ে কথা বলার অনেক কিছুই আছে। তো শুরুতেই আমি আসলে আমাদের এখানে যে স্পেশালিস্ট আছেন, আমাদের সবার সম্মানিত একজন ব্যক্তি মারুফ হোসেন, আমি তাকে তার মতামত জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই সেশনে। তার গুরুত্বপূর্ণ মতামত শুনি। আহ শুরুতে আমরা আসলে প্রথমে জাকারিয়া মোহাম্মদ ইমনের প্রেজেন্টেশন দিয়ে শুরু করতে যাচ্ছি। তার প্রেজেন্টেশনের প্রতিপাদ্য হচ্ছে হেলথ প্রমোশন অফ অ্যাক্টিভ মোবিলিটি, দ্য এক্সপিরিয়েন্স অফ আইডব্লিউবি ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশ। জাকারিয়া মোহাম্মদ। আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া মোহাম্মদ ইমন। আমি ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার হিসেবে আছি। আজকে আমাদের প্রেজেন্টেশনের বা হেলথ প্রমোশনের পুরো কনফারেন্সের একটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্ট্রঙ্গার ইকোনমি, স্ট্রঙ্গার সোসাইটি, দ্য রোল অফ হেলথ প্রমোশন। আসলে ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশের যে জার্নিটা বা যে কাজগুলো, এই কাজগুলো হচ্ছে বরাবরের মতো আমরা ইয়ুথ প্ল্যাটফর্মে যারা আছে তাদেরকে নিয়ে বেশি কনসার্ন বা তাদেরকে নিয়ে বেশি আমরা কাজটা করে থাকি। আর বলতে পারি আমরা ইয়ুথ অ্যাক্টিভিজম যারা করতে আগ্রহী, যারা অ্যাক্টিভলি ইয়ুথ রিলেটেড, ইয়ুথরা যারা অ্যাক্টিভলি কাজ করতে আগ্রহী, তাদেরকে নিয়ে আমাদের কি কাজগুলো গড়ে ওঠা। নেক্সট স্লাইড প্লিজ। ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশের আমাদের কিছু নিজস্ব কাজ আছে, যেগুলো আমরা কমিউনিটি থেকে শুরু করে ইয়ুথ পর্যন্ত আহ, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। তার মধ্যে কি আমরা আহ, একটা খুবই সুস্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করি, একটা ইনক্লুসিভ কমিউনিটি করার চেষ্টা করি, যেখানে কি সবাই তাদের সমান অধিকারটুকু পাবে। আমি কোনো ধরনের টেকনিক্যাল শব্দ বা কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে আজকে আমাদের কথাগুলো বলবো না। আমাদের যে
পুরো প্রেজেন্টেশনটা, এই প্রেজেন্টেশনটার মধ্যে হচ্ছে একটা আহ, যেমন কি ওয়াকিং, বাইসাইক্লিং, এই শব্দগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে বেশি কথা বলবো, যেগুলো হচ্ছে আমাদের ফিজিক্যালি মেন্টালি আমাদের দুইভাবে হচ্ছে কি সাহায্য করে আমাদের মানসিক শক্তিটাকে গড়ে তোলার জন্য। এতে হচ্ছে কি আমাদের কোনো স্ট্যাটিস্টিক্স এর দরকার নেই, কিন্তু কথা হচ্ছে আমরা যখনই হচ্ছে কথা বলতে যাই যে আমাদের হাঁটতে হবে বেশি বেশি, আমাদের হচ্ছে কি হাঁটলে বা বাইসাইক্লিং করলে আমাদের শরীর স্বাস্থ্য দুইটাই হচ্ছে ভালো থাকবে। আসলে কি আমাদের ওই পরিবেশ আছে কিনা, আমরা যেখানে আমরা কোথায় হাঁটতে যাব, বা আমরা কোথায় হচ্ছে কি সোশ্যালাইজেশন করতে যাব, বা আমরা কোথায় বাইসাইক্লিং করব। আমরা যদি ঢাকার রাস্তাগুলোতে বাইসাইক্লিং করতে যাই, আমরা দেখি সচরাচর হচ্ছে বাইসাইক্লিং এর মধ্যে হচ্ছে বিভিন্ন কারণে লেন বা নেটওয়ার্কিং না থাকার কারণে হচ্ছে আমরা বাইসাইক্লিং করতে পারি না। শব্দগুলা খুবই সহজ, কিন্তু এই শব্দগুলোর যে গুরুত্ব, এটা কিন্তু অনেক বেশি। আমাদের এই শব্দ, সহজ শব্দের মধ্যে যে গুরুত্ব লুকিয়ে আছে, সেটা আসলে বের করাটাই হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশের কাজ, যেটা হচ্ছে কি ইয়ুথদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা হয়তো বা অ্যাওয়ারনেস নিয়ে অনেক কথা বলছি, কিন্তু অ্যাওয়ারনেসের ব্যাপারটার মধ্যে কি আমরা সীমিত আছি, কিন্তু এটার যে ইমপ্লিকেশন, এটার যে একটা পলিসি দরকার, সেটার মধ্যে আমরা যেতে পারছি না। কিন্তু ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশ নিজের একটা হচ্ছে জায়গা তৈরি করে নিচ্ছে এখন, যে তারা ইয়ুথদের সাথে সাথে হচ্ছে কমিউনিটি লেভেলেও গিয়ে হচ্ছে সবাইকে বোঝানোর চেষ্টা করছে। নেক্সট স্লাইড। এখন আমরা হচ্ছে হেলথ প্রমোশনের আন্ডারে আইডাব্লিউবিবি আসলে কি কি কাজগুলো, আইডাব্লিউবি কি কাজগুলো করছে, তার মধ্যে প্রধানত হচ্ছে আমরা বাইসাইক্লিংটাকে আমরা অনেক ভালোভাবে প্রমোট করি, এবং অ্যাওয়ারনেসের যে ব্যাপারটা সেটা আমরা অনেক ভালোভাবে প্রমোট করি। তার একটাই কারণ যে বাইসাইক্লিংকে আমরা হচ্ছে কি আসলে হবি হিসেবে ধরে নিয়েছি। যখনই আমরা হচ্ছে কাউকে জিজ্ঞেস করি তোমার হবি কি, অনেকেই বলে হচ্ছে সাইক্লিং আমার হচ্ছে হবি, কিন্তু আসলে এটা শুধু হবির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা হচ্ছে একটা বাহন। আমাদের হচ্ছে বাইসাইক্লিংটাকে হচ্ছে বাহন হিসেবে ব্যবহার করার যে গুরুত্ব, এটা সম্পর্কে জানতে হবে। কিন্তু যে পরিমাণ ট্যাক্স হচ্ছে আমাদের দিতে হয় একটা সাইকেল কেনার জন্য, অনেক ফ্যামিলির বাচ্চারা কিন্তু এই হবি হলেও এই শখটা পূরণ করতে পারে না, শুধুমাত্র হচ্ছে অনেক বেশি মাত্রায় ট্যাক্স থাকার কারণে অনেক বেশি টাকা দিয়ে তাদের হচ্ছে সাইকেলটা কিনা লাগে। ওয়াকিং এর ব্যাপারটা যদি আসি, আমি শুরুতেই বলেছি যে আমরা যে হাঁটতে যাব, হাঁটার ব্যবস্থাটা আসলে কই? এই শহর জুড়েই তো হচ্ছে কি গাড়ি হচ্ছে যেখানে সেখানে আমরা পার্কিং করে রাখছি, বিভিন্ন যান্ত্রিক যানবাহন আমরা রাস্তার যে জায়গাতেই হচ্ছে কি দেখছি, ওই জায়গায় হচ্ছে পার্কিং করা অবস্থায় দেখছি। তো এই যে পার্কিং করা অবস্থায় গাড়িগুলো রাখা, যে হাঁটার জায়গাগুলো যে সরু করে ফেলা, তাতে হচ্ছে কি আমরা হাঁটতে পারি না। এই হাঁটার যে গুরুত্বটা, এটা এই একটা, আমরা যদি একটা স্কুলের ছাত্র থেকে জিজ্ঞেস করতে যাই যে তুমি আহ যদি হেঁটে স্কুলে যাও তুমি কি কি দেখো, তখন তারা হচ্ছে বলে আমরা যখন স্কুলে যাই হেঁটে, তখন হচ্ছে আমরা দেখি পাশে অনেকগুলো ডাস্টবিন, সেখানে যেখানে ময়লা ফেলে রাখছে, গাড়ি পার্কিং করে আছে, অনেক শব্দ দূষণ, অনেক বায়ু দূষণ, এই জিনিসগুলো আমরা হচ্ছে তাদের থেকে জানতে পারি। তাদের থেকে আমরা হচ্ছে কোনোভাবে একটা মানে সুন্দর একটা এক্সপেকটেশন তাদের কাছে আমরা রাখতে পারছি না যে তারা আসলে এই জিনিসগুলো, ভালো জিনিসগুলো এক্সপিরিয়েন্স করবে। এর সাথে সাথে তো হচ্ছে কি আমরা পলিউশন রিডিউস নিয়েও কাজ করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন আমি শুরুতেই বলেছি বাইসাইক্লিং, ওয়াকিং, এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর বাংলাদেশে আমরা হচ্ছে সোশ্যালাইজেশনটা, স্পেশালি মেন্টাল হেলথটাকে তেমন একটা গুরুত্ব দিই না, কারণ সোশ্যালাইজেশন অনেক অ্যাভেলেবেল, কিন্তু শহরে সেটা ততটা অ্যাভেলেবেল না যতটা হচ্ছে আমরা রুরাল ভিলেজ লাইফগুলোতে দেখতে পাই। তো মেন্টাল হেলথটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট স্লাইড। আসলে প্রবলেম যদি আমরা চিন্তা করতে যাই, আমি হচ্ছে কিছু যান্ত্রিক যানবাহন নিয়ে আজকে কথা বলবো। তার মধ্যে হচ্ছে কার আর বাসেস। এই কার আর বাসেস গুলো হচ্ছে কি নর্মালি এয়ার পলিউশন, আর হচ্ছে ট্রাফিক কনজেশন, আর হচ্ছে নয়েজ। ঢাকা কিন্তু হচ্ছে কি আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড 1 নম্বরে আছে WHO এর মতে, কারণ আমাদের 115 ডেসিবেল পর্যন্ত নয়েজ পলিউশন চাই। তো এই যে আমরা যে অ্যাচিভমেন্ট, যে আমরা খারাপের মধ্যে 1 নম্বরে আছি, এই অ্যাচিভমেন্টটাতে থেকে আমাদের হচ্ছে বের হয়ে আসতে হবে, আমাদের আসলে ভালোর মধ্যে যেতে হবে। যে নয়েজ পলিউশনটা হয় কেন, কারণ হচ্ছে কি আমরা আসলে মানে তাদেরকে নর্মালি যেভাবে গাড়ি চালানো দরকার, যে নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালানো দরকার, এগুলো আসলে তারা জানে না। এটার জন্য কিন্তু আমাদের মেন্টালি আমরা অনেক বেশি হচ্ছে সাফোকেটেড ফিল করি, যেমন কি অনেক বেশি হচ্ছে নয়েজ পলিউশনের কারণে মানে
ছাত্র থেকে শুরু করে যারা হচ্ছে কি রাস্তায় রেগুলার যাতায়াত করে তাদের কানের মধ্যে যে সমস্যা তারা সম্মুখীন হয়, যে তারা তাদের তাদের মানে তারা শুনতে পায় না ভালো মতো। ইভেন আমরা যখন হচ্ছে কি শব্দ দূষণ নিয়ে একটা কাজ করতে গিয়েছি, তখন ট্রাফিক পুলিশের সাথে যখন কথা বলেছি, তাদের প্রত্যেকের কানের মধ্যে একটা যন্ত্র লাগানো, কারণ তারা কম শুনতে পায়। এই যে কার, বাসেস, এইসব জিনিসগুলো আসলে কি পরিমাণ এয়ার পলিউশন, শব্দ দূষণ করছে, তা একটা অনেক বড় কারণ। তার সলিউশন হিসেবে আমরা আনতে পারি ওয়াকিং আর বাইসাইক্লিং কে। এখন ওয়াকিং আর বাইসাইক্লিংটা কেন গুরুত্বপূর্ণ? ওয়াকিং আর বাইসাইক্লিং বলতেই শেষ হয়ে যাবে না। বাইসাইক্লিং এর জন্য আর ওয়াকিং এর জন্য নির্দিষ্ট পরিমাণে যে একটা পলিসি থাকা দরকার, একটা পলিসি ইমপ্লিমেন্টেশন থাকা দরকার, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা যখনই বলি যে ওয়াকিং করা দরকার, হাঁটা চলাফেরা করা দরকার, তার পরিবেশটুকু তো আমাকে করে দিতে হবে। যদি করে দেওয়াই না হয়, তাহলে ওই চলাচলের ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের অসুস্থতার সম্মুখীন হতে পারি। আর বাইসাইক্লিংটাতে তো আমরা হবি হিসেবেই রেখে দিয়েছি, কিন্তু এটা আসলে হবি হিসেবে রাখার কিছু নাই। এটা হচ্ছে আমাদের যাতায়াতের একটা বাহন হিসেবে গড়ে তোলা দরকার। যেটা এই দুটা জিনিস যদি আমরা সলিউশন হিসেবে আনতে পারি, তাহলে আমরা হচ্ছে কি এটা বলতে পারি যে আমরা একটা হ্যাপিয়ার কমিউনিটি পাবো, একটা হচ্ছে কি হেলথিয়ার কমিউনিটি পাওয়ার পসিবিলিটি অনেক শতাংশে বেড়ে যায়। নেক্সট স্লাইড। আমরা প্রতি বছরই আইডাব্লিউবি আর ডাব্লিউবিবি ট্রাস্ট আমরা প্রতি বছরই বাইসাইক্লিংটা অনেক ভালোভাবে পালন করে থাকি। এটা পালন করারই একটা মাত্র কারণ হচ্ছে কি অ্যাওয়ারনেসটা দেওয়া, যে সবার মধ্যে যে আমরা বাইসাইক্লিংটা কেন হচ্ছে দরকার। এটা হচ্ছে কম জায়গা নেয়, এটা শব্দ দূষণ করে না, আর বাইসাইকেল হচ্ছে কি একটা আধুনিক বাহন। এটা হয়তো বা অনেক আগে ইনভেন্ট হয়েছে, বাট এখনো এটাকে আমরা আধুনিক বাহন হিসেবে ধরতে পারি। কেননা যে বাহনটা হচ্ছে কি শব্দ দূষণ করছে না, বায়ু দূষণ করছে না, সেই যে বাহনটা পরিবেশের সুরক্ষায় অনেক বেশি ভূমিকা পালন করে, সেই বাহনটাকে আমরা আসলে বাহন হিসেবে যাতে ব্যবহার করি, সে ব্যাপারে হচ্ছে কি আমরা যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছি। আর যারা পলিসি মেকার, যারা হচ্ছে ইয়ুথ আছে, তারা যদি ভবিষ্যতে পলিসি মেকিং এও যেয়ে থাকে, তাদের যাতে এই জায়গাটা নিয়ে একটা আগ্রহ থাকে, সেটার জন্য আমরা কাজ করে থাকছি। আর যারা পলিসি মেক করছে, তাদের নজরে আসার জন্য যা কিছু করা দরকার আমরা প্রতি বছরই হচ্ছে চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছি। নেক্সট স্লাইড। আমরা হচ্ছে কার ফ্রি স্ট্রিট নিয়েও কাজ করে যাচ্ছি। আসলে কার ফ্রি স্ট্রিটটা কেন দরকার? কার ফ্রি স্ট্রিটটা হচ্ছে কি, যদি আমি সংক্ষিপ্তভাবে বলি, নির্দিষ্ট সময়ের জন্য আমরা হচ্ছে কিছু যান্ত্রিক যানবাহন বন্ধ রাখি একটা উন্মুক্ত রাস্তায়, যাতে হচ্ছে সেখানে কমিউনিটির লোকেরা হচ্ছে কি তাদের কমিউনিটি এঙ্গেজমেন্ট করতে পারে, সোশ্যাল এঙ্গেজমেন্ট হতে পারে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে। তারা যাতে মেন্টালি যাতে একটা কমিউনিকেশন করতে পারে, মেন্টাল যে একটা সাফোকেশন থাকে ওটা যাতে কমে যায়। বাসায় বসে থাকতে থাকতে তাদের যে একটা অস্বস্তি কাজ করে, বাচ্চারা সারাদিন যে মোবাইল নিয়ে থাকে, এই জিনিসগুলো থেকে যাতে তারা একটু হলেও একটা সপ্তাহে একটা কমিউনিটি এঙ্গেজমেন্ট করতে পারে, খেলাধুলা করতে পারে, সেটার জন্যই আমাদের কার ফ্রি স্ট্রিটটা করা। কার ফ্রি স্ট্রিটে এই কার ফ্রি স্ট্রিটটা কেন করছি, তারও আরেকটা বড় কারণ হচ্ছে কি আমাদের পর্যাপ্ত পরিমাণে মাঠ, পার্ক আর উন্মুক্ত জায়গা নাই। এই যে মাঠ, পার্ক আর উন্মুক্ত জায়গা নেই, এগুলো কিন্তু একটা গুড গভর্নেন্সের কাজ। যে সে একটা সোসাইটির মধ্যে গুড গভর্নেন্স যদি থাকে, বা পুরো একটা রাষ্ট্রের মধ্যে যখন একটা গুড গভর্নেন্স থাকে, তার কাজই হচ্ছে সোসাইটিকে নিয়ে চিন্তা করা। তো এই জিনিসটা আসলে খুবই অভাব আমাদের বাংলাদেশে বর্তমানে। আমরা আমাদের চেষ্টা থাকবে যে যারা নির্বাচিত সরকার নির্বাচন জয় হয়ে আসবে, তারা যাতে এই জিনিসগুলো নিয়ে কাজ করে, সেটা ক্ষেত্রে আমাদের একটা ফোকাস থাকবে। এবং হচ্ছে যাতায়াতের জন্য সাইকেলটাকে আরো কতটুকু অ্যাভেলেবেল করা যায় আর ট্যাক্স কতটুকু কমানো যায়, সেটা নিয়েও হচ্ছে আমাদের আরো অনেক কাজ থাকবে। আর অবকাঠামোগত জায়গাগুলো থেকেও আমাদের হচ্ছে অনেক ধরনের চেঞ্জেস আনতে হবে। নেক্সট স্লাইড। ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশের এই কার্যক্রমগুলো হচ্ছে কি আমরা যথা সম্ভব চেষ্টা করি যাতে হচ্ছে কি আমরা আমাদের পুরো কাজটাকে একটা হচ্ছে মানে একটা জায়গায় নিয়ে আসা, যেটা হেলথ প্রমোশনের সাথে সাথে সোশ্যাল অ্যাক্টিভিটি, কমিউনিটি এঙ্গেজমেন্ট ব্যাপারগুলোকে যাতে আরো শক্তিশালী ভাবে হচ্ছে মানে জড়িয়ে রাখতে পারে। আর আইডাব্লিউবি টিমের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ আমার প্রেজেন্টেশনটা শোনার জন্য। ধন্যবাদ জাকারিয়া ইমনকে। অনেক তথ্যবহুল একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম, যেখানে আসলে আমাদের প্রতিনিয়ত আমরা যেসব সমস্যার সম্মুখীন হই পথচারী হিসেবে, সেইগুলোই উঠে আসছে। তো আমি এই পর্যায়ে মারুফ হোসেন
ভাইকে রিকোয়েস্ট করব যে তার এই ব্যাপারে একটু আমাদের সাথে মতামত দেওয়ার জন্য, যে তার প্রেক্ষাপট থেকে তার যে এক্সপিরিয়েন্স আর আমাদের যে এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করলাম, এই দুটার মধ্যে আসলে কোনো সামঞ্জস্য আছে কিনা, বা এটার পরিপ্রেক্ষিতে আমরা আসলে কিভাবে এটা ওভারকাম করতে পারি। আমাদের যে শহরের যে অবকাঠামো, যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, তাতে আসলে আমাদের যে শিশু অথবা আমাদের পথচারী বান্ধব যে একটা শহর তৈরির যে একটা স্বপ্ন, সেটা আসলে কতটা দৃঢ় আমরা বলতে পারি। আহ মারুফ হোসেন, ধন্যবাদ। রোমা, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যারা আয়োজক এই কনফারেন্স অন হেলথ প্রমোশন 2026। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, জি ভাইয়া, শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো যারা আয়োজক, আমি যদি ভুল না করি প্রায় 23টি অর্গানাইজেশন আমি দেখেছি এই কনফারেন্সের আয়োজন করেছে। এবং কনফারেন্সের এই যে অধিবেশন, এই অধিবেশন মূলত প্রমোটিং অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল থ্রু পলিসি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই অধিবেশনের সভাপতি আমার প্রিয় মানুষ প্রফেসর আদিল মোহাম্মদ। আহ, এবং এখানে আমি আরো যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো জাকারিয়াকে ধন্যবাদ। জাকারিয়া সুন্দর একটি উপস্থাপনা তুলে ধরেছেন এবং এটি আইডাব্লিউবি বা আনডাব্লিউবিবি ট্রাস্ট বা এখানে যে অর্গানাইজেশন গুলো আছে, এটা তো আসলে একটা দীর্ঘ যাত্রা এবং সবাই মিলে এই চর্চাটাই করে যাচ্ছে। এবং এটি আলোচনায় যেমন রয়েছে, এটি অ্যাডভোকেসি রিসার্চ বা একদম অ্যাকশন ওরিয়েন্টেড কিছু কাজও রয়েছে। তো সেগুলো আমরা দেখেছি ইতিমধ্যেই, তার কিছু উম, প্রতিফলন আমরা সমাজে দেখেছি, কিছু পরিবর্তন এসেছে। তবে এটি আসলে আহ আশা অনুরূপ নয়। এটি আরো বেগবান হওয়া দরকার এবং আরো আহ বলা যায় যে রাষ্ট্রীয় পর্যায় থেকে বা সরকার, যাই বললে না কেন, সরকার কর্তৃক আসলে এই আমরা আমাদের যে ধরনের এইখানে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, বিশেষ করে আমরা বলছি যে অ্যাক্টিভ লাইফস্টাইল। এবং এটা তো আসলে আমাদের আহ, যত কিছু বলি, আমাদের অর্থনীতি বলি, আমাদের আহ, অন্যান্য যে আহ, সামাজিক আরো যে দিকগুলো বলি, যত কিছু বলি না কেন, আমরা অবকাঠামো যাই বানাই না কেন, এটা ধরে রাখবে হচ্ছে আমাদের যদি সক্ষম ওরকম জনগোষ্ঠী তৈরি করতে পারি এবং তারা শারীরিকভাবে মানসিক উভয়ভাবেই তারা সক্ষম হয়ে যদি বেড়ে উঠতে পারে, তবেই তারা এটা ধারণ করতে পারবে এবং আরো সামনের দিকে নিয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের আহ যদি আমরা বলি যে এটা একে অপরের মানে আহ, কি বলা যায়, ভাইস ভার্সা। একদিকে সক্ষম যেমন জাতি সে পারবে সুন্দর একটা দেশকে গড়ে তুলতে, আবার সক্ষম জাতি গড়ার জন্য সরকারের পক্ষ থেকে আসলে সেই ধরনের আপনার ইনসেন্টিভ বলি, সেই ধরনের ব্যবস্থা এগুলো রাখতে হবে। এখন আমরা শুধুমাত্র এখানে ইয়ুথদের কথা বলছি না, এখানে আমরা সবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ লাইফস্টাইল বলতে আমরা শিশু থেকে বয়স্ক সবার বলছি। এবং শুধু নগরের মানুষের কথা আমরা নিশ্চয়ই বলছি না, আমরা সারা দেশের মানুষের কথা বলছি। এবং সারা দেশ বলতে এখানে আমার নগর পল্লী এলাকা সবকিছুকেই আমরা বিবেচনায় নিয়ে নিশ্চয়ই আমাদের এই আয়োজন, আমাদের এই কথাবার্তা। এবং সেখানে আমরা দেখবো যে আমাদের বর্তমানে আমাদের রাষ্ট্রীয় যে নীতিমালা যেগুলো রয়েছে, সেটা আসলে কতটা আমাদেরকে সেই অ্যাক্টিভ লাইফ স্টাইলের জন্য আমাদেরকে সাপোর্ট করে বা করে না। এবং আমাদের যে অবকাঠামো রয়েছে, সেই অবকাঠামো কতদূর আমাদের পলিসির সঙ্গে বা আমাদের অন্যান্য যে ফ্রেমওয়ার্ক রয়েছে সেগুলোর সাথে কতটা অ্যালাইন করে হয়েছে বা হচ্ছে বা হয়নি সেই জিনিসটা, এবং হওয়া দরকার। যেটা হলে আমরা আসলে যে কথাগুলো বললেন যে আমি সাইকেল চালাতে চাই, আমি নিরাপদে হাঁটতে চাই, আমার বাচ্চা খেলাধুলা করতে চায়, আমার বয়স্ক বাবা মা তারা হয়তো একটু বাইরে বের হতে চায়, একটু সামাজিকতার জন্য হোক, শারীরিক যে আহ, কার্যকলাপ যেগুলো আমরা বলছি সেগুলোর জন্য হোক। তো সেক্ষেত্রে আমরা যদি বলি, আমরা এখন পর্যন্ত আমাদের আইন নীতিমালা বা পরিকল্পনা যেগুলো রয়েছে, সেটা আমি যথেষ্টই বলবো। আমাদের আহ, যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রায় আমরা সেগুলো মোটামুটি অর্জন করেছি আমরা বলবো।
এবং সেখানে যদি আমরা বলি আমাদের জাতীয় পর্যায়ে, এখানে আমাদের যদিও এখানে আপনার আম, শারীরিক কার্যকলাপের কথা আমরা বলছি, বাট এটা আসলে শুধুমাত্র ক্রীড়া মন্ত্রণালয়ের বিষয় তো না। এখানে আমাদের গণপূর্ত গৃহায়ণ মন্ত্রণালয়ের কথা আসবে, এখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কথা আসবে, সবার কথাবার্তাগুলোই আসবে, এবং পরিবেশ মন্ত্রণালয়ের কথা আসবে, কারণ দূষণমুক্ত পরিবেশ ছাড়া আমাদের কেউ বাইরে বের হতে চাইবে না। এটাই স্বাভাবিক। তো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যদি আমি বলি, তাদের কিন্তু যুব নীতি বা আপনার খেলার সামগ্রী বিতরণের নীতিমালাও আছে, এবং ক্রীড়া নীতিও একটা তারা করছে। তো এইগুলোর আসলে আমরা তো বাস্তবে দেখতে চাই, তার প্রতিফলন দেখতে চাই, যে শুধুমাত্র ঢাকার মধ্যে কয়টা স্টেডিয়াম আর বড় কয়টা ইন্টারন্যাশনাল ম্যাচ হলো, সেটা তো হবেই, সেটা আমাদের লাগবে। এবং ক্রীড়াটা তো আসলে শুধুমাত্র এটা মানে বিনোদনের অংশ না, এটা কূটনীতির একটা অংশ। সুতরাং সেটা সে বড় পর্যায়ে হবে। কিন্তু আমার এই যে শিশুরা, সন্তানেরা বা বয়স্করা, এখন দেখা গেল ডায়াবেটিস হলে তারপর ডাক্তার প্রেসক্রিপশন দেওয়ার পরে বাইরে গিয়ে হাঁটছে, কিন্তু তার তো পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে ওই ধরনের মাঠ পার্ক এগুলো থাকার কথা ছিল। আমাদের এই শহরেও, যদি আমরা বলি রাজধানী শহরে, এখানে এলাকা ভিত্তিক মাঠ পার্ক বড় অভাব। এখন কজন আসলে দূরে দূরে ট্রাভেল করে গিয়ে খেলাধুলা করতে পারবে, বা এটা কতটা উৎসাহ পাবে, এটা আমাদের নিজেদের কাছে প্রশ্ন রাখা উচিত। গ্রামেও দেখবেন আগে প্রায় প্রতিটা গ্রামেই একটা খেলার মাঠ ছিল। সেই খেলার মাঠগুলো এখন দেখা যায় সবাই আসলে আহ কি ভাবছে, কিভাবে ভাবছে জানি না। আমি দেখেছি যে অনেক গ্রামে খেলার মাঠগুলো এখন হয় লিজ দেওয়া হয়, সেখানে নানান মেলা বসানো হয় সেখানে, অথবা কোনো একটা ফসল করা হয়। তো এই কত টাকা ইনকাম করবে একটা খেলার মাঠ থেকে আমি জানি না, কিন্তু সেই গ্রামের খেলাধুলা থেকে শিশুরা বঞ্চিত হলো। এবং সেটার মূল্য যদি চিন্তা করা হয়, তারা এখন মোবাইলে আসক্ত, ভিডিও গেমে আসক্ত, বা তারা বিভিন্ন ধরনের উম, হতাশায় ঢুকছে, তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য ব্যবহার করছে। তো এগুলো গ্রামেও দেখছি, শহরেও দেখছি। তো এইখানে যুব ক্রীড়া মন্ত্রণালয় তাদের এইগুলো আসলে দেখভাল করা উচিত আমার কাছে মনে হয়। যে একটা হলো জাতীয় পর্যায়ে যেমন রয়েছে, জেলা পর্যায়ে থাকবে, উপজেলা পর্যায়ে থাকবে, ইউনিয়ন পর্যায়ে থাকবে, এবং পারলে এটাকে গ্রাম পর্যন্ত বিস্তৃত করা, যে আমাদের খেলাধুলার এই সুযোগটা। এবং শুধু খেলাধুলা না, আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের এখানে দায়িত্ব রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। কারণ শুধুমাত্র আমার যে একাডেমি গুলো, সেই একাডেমিক যে শিক্ষা সেটা নিয়ে সে অবশ্যই তার দক্ষতা, যোগ্যতা এটা বাড়ছে, সে তার যে সুনির্দিষ্ট যে সেক্টর, সেই সেক্টরে সে অবদান রাখছে, কিন্তু সে আরো মানে তাকে আমি যদি বলি যে মানবিক করা, আরো নানা ধরনের গুণান্বিত করার ক্ষেত্রে তাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত করার ব্যাপার আছে। শুদ্ধ চর্চা, সুস্থ চিন্তা করার জন্য সেই সুযোগগুলো থাকা দরকার। সেগুলো আসলে খুব পরিকল্পিত ভাবে হওয়া দরকার, এবং সেগুলো হবে হলো আপনার খোলা জায়গায়, উন্মুক্ত স্থানে। আগে আমাদের স্কুলের মাঠে হইতো বা বিভিন্ন জায়গায় হয়তো, সেই জায়গাগুলো সংকুচিত হয়েছে। তো সেই জায়গাতেও আমাদের নীতিমালা আছে, কিন্তু সেটার প্রয়োগ আমরা দেখছি না, আমরা সেটার প্রয়োগ চাই। এগুলো আমি এতক্ষণ ধরে বললাম, রিক্রিয়েশনাল ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বললাম। রিক্রিয়েশনাল মধ্যে আরেকটু হয় যে শহরের মধ্যে দেখা যায় কেউ একটু বাগান করছে, এটা করছে, ওটা করছে, এটা একটা রিক্রিয়েশনাল মতো হইলো। কিন্তু আমরা পারপাসিভটাকে একটু বেশি ফোকাস করতে হবে আমাদের মতো দেশে। পারপাসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা, এবং সেটা একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে। এটা তো আসলে মানুষকে জোর করে হবে না। আমি একটা মানে বললাম তুমি হাঁটো, হাঁটবে না, কিন্তু বললাম তুমি সাইকেল চালাও, এটা চালাবে না। আমার যদি ওরকম ব্যবস্থা হয়, যেমন আজকাল অনেকে মেট্রো রেল ধরবে জন্য হয়তো সে তার 500 মিটার সে চিন্তা করলো আমি এটুকু হেঁটেই যাব। তো সে হেঁটে গিয়ে তার স্টেশনে, সেখানে আবার মেট্রো রেল ইউজ করে আবার নেমে আবার হয়তো 500 মিটার, 1 কিলোমিটার হাঁটছে বা হাঁটতে চায়। বাট সেইটা আসলে কতটা সেই হাঁটার পরিবেশটা আমরা আহ তৈরি করতে পেরেছি, আমাদের সেই ধরনের ফুটপাত, আমাদের সেই ধরনের রাস্তা, আমাদের সেই ধরনের গাছের ছায়া কতটা নির্বিঘ্ন করতে পেরেছি, এটা প্রশ্ন থেকেই যায়। আর নিরাপত্তার দিক থেকে আরো অনেক কিছুই চলে আসে এখানে।
এখানে রাস্তায় দাঁড়ায় থাকলেও মাথার উপরে দেখা যায় স্থাপনা সামগ্রী পড়ে মানুষ মারা যায় এই রাজধানী শহরে। তো এটা খুবই দুঃখজনক, এবং এগুলো আমরা সব দিক থেকে আমাদেরকে আসলে প্রস্তুত হতে হবে। আমাদের ওই ধরনের আহ হাঁটার কথা বললাম, বাইসাইকেলের সুবিধা বাড়ায় দিতে হবে। আপনার মেট্রো রেল হচ্ছে, বাস ট্রাফিক ট্রানজিট হচ্ছে, তো বা ওয়াটার ট্রান্সপোর্ট হচ্ছে, তার সাথে আমাদের বাইসাইকেল ওয়াকিং এর এগুলো ইন্টিগ্রেশন লাগবে। এবং পলিসিতে কিন্তু এগুলো সুস্পষ্ট ভাবে বলা আছে। আমরা এই যে যদি ঢাকা মহানগরের জন্য বলি যে এখানে যে বিশদ অঞ্চল পরিকল্পনা হলো, ওটার মধ্যে সুস্পষ্ট ভাবে বলা আছে এই কথাগুলো কিভাবে হবে, কোথায় হবে। তারপরে আপনার যদি বলি আমাদের নতুন আরবান পলিসি হলো 2025-এ, সেটার মধ্যে আপনার এই যে মাঠ পার্ক এগুলোর কথা আছে। 2000 সালের একটা আইন আছে আপনার, মহানগরের মাঠ রক্ষা আইন। এবং আমাদের এই যে ট্যাবের কথা যেটা বললাম, তার মধ্যে আরবান ট্রান্সপোর্টের কথা বলা আছে, যেখানে হাঁটা সাইকেলের এগুলো সুন্দর ব্যবস্থা করার কথা বলা আছে। আপনার স্বাস্থ্যের জন্য বলা আছে প্রয়োজনীয় এডুকেশন ব্যবস্থা করতে হবে, যে নতুন আরবান পলিসিতে এই জিনিসগুলো কিন্তু আসছে। আপনার একটা প্রবিধান হয়ে আছে, ডিটিসি এ যেটা করেছে পথচারী নিরাপত্তা প্রবিধান মালা, তো ওইটা এগুলো অনুমোদন করতে হবে এবং যথাযথভাবে করতে হবে, অনুসরণ করতে হবে। এবং সেটা আমার সেই ধরনের প্রজেক্ট, সেই ধরনের প্রোগ্রাম নিয়ে আমার শহরটা, আমার যেন একদম শিশু থেকে বৃদ্ধ মানুষ, সে যেন রাস্তার পাশ দিয়ে তার হাঁটা চলা বা রাস্তা পার দেওয়ার ক্ষেত্রে তার কোনো ধরনের শঙ্কা না হয়, সে যেন দুর্ঘটনার শিকার না হয়। তখন দেখা যাবে কি, মানুষ এমনিতে এখন প্রয়োজনে হাঁটে। একজন গার্মেন্টস ওয়ার্কার, ওর তো আর ওই আপনার ট্রান্সপোর্ট কস্টটা মানে ওইভাবে সে এফোর্ড করতে পারে না। সো বাসাটা সে কাছাকাছি নেয় তার কারখানার, এবং হেঁটে যাতায়াত করে। সেটা একটা যে তার কোনো চয়েস নাই। বাট আমাকে যদি বলা হয় যে আপনি হাঁটেন, তখন বা আরেকজন হাঁটেন, 10 জন হাঁটেন, তখন আমাদের সবাইকে কিন্তু ওই ধরনের ওটা একটা ইনসেন্টিভ ওটা দিতে হবে নাগরিক হিসেবে। আমরা তো বিনিয়োগ করছি, আমরা কত বড় বড় অবকাঠামো বানাচ্ছি ট্রান্সপোর্টের জন্য। তো আমরা এই মানুষকে অ্যাক্টিভ লাইফস্টাইলের জন্য এটা করতে পারি না? এটা অবশ্যই করতে পারি। আর খেলাধুলা, পাড়ায় মহল্লায় মাঠ পার্ক এগুলো তো থাকবেই। পাশাপাশি যেটা বলেন কার ফ্রি স্ট্রিট, এটা তো শুধু আমাদের ঢাকা না, এটা সারা বিশ্বের এটা অভিজ্ঞতা। এবং তারা এটা প্রতি সপ্তাহে তাদের যে রাস্তাটা সম্ভব, তারা দেখা যায় যে কিছু সময় বন্ধ রেখে তারা এই ধরনের নানা ধরনের, এবং সেটা সোশ্যালাইজেশনও হচ্ছে। আমাদের এখানে আসলে ওই এক্সচেঞ্জটা তো খুবই দরকার। আমাদের মানুষে মানুষের যোগাযোগ গুলো খুবই দরকার। আমরা যদি এই সমাজটাকে উন্নত করতে চাই, তাহলে ধারণা বিনিময় করতে হবে। আমরা একজন উন্নত ধারণা পোষণ করে তার সংস্পর্শে যখন আরো 10 জন আসবে, তখন সেও আরো এখান থেকে তার বিকাশ বিকশিত হওয়ার একটা সুযোগ থাকবে। এবং 10 জনে বসে যখন একটা সুন্দর আলোচনা করবে, সেখান থেকে একটা ভালো আহ একটা বলা যায় যে সুপারিশ আসতে পারে, ভালো একটা চিন্তা বা ধারণা আসতে পারে, যেটার বাস্তবায়ন ঘটানোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এবং এইটা আমাদেরকে আহ আসলে টার্গেট নিয়ে নিয়ে করতে হবে। টার্গেট নিয়ে করতে হবে কেমন, যে আমরা এখন আমাদের আহ, দেখতে হবে যে বেজ লাইনটা কত পার্সেন্ট মানুষ হেঁটে চলাচল করে বা সাইকেল। এবং এটা কিন্তু শহরের কথা বলছি না, গ্রামে কিন্তু হাঁটার পরিমাণটা কমে যাচ্ছে। আপনার এই যে ইজি বাইক বা বিভিন্ন ধরনের যে যানবাহন গুলো আসছে, গ্রামীণ রাস্তা তো এখন আর মানুষ অত বেশি হাঁটছে না। তো ওই জায়গাটাও যে টার্গেট করে করে যে আমাদের এখন যদি 10% মানুষ হাঁটে, তাকে আমি 5 বছরের মধ্যে 20%-এ উন্নীত করবো, বা 30%-এ। সাইকেলে যদি 2% 3% চলে, এটা 10%-এ যাবো। এবং সেই জন্য আমার যে ধরনের অবকাঠামো বানাইতে হয়, তার জন্য যে ইনভেস্টমেন্ট লাগবে, এবং এগুলো কিন্তু আমি যে বললাম এই পলিসি গুলো বা প্ল্যানের মধ্যে সুস্পষ্ট ভাবে দিক নির্দেশনা দেওয়া আছে। সুতরাং সেটা আমাদেরকে ধাপে ধাপে করতে হবে। এবং সেই কাজটা করতে হলে এখানে যে অর্গানাইজেশন গুলো যার যার নিজ শহরে, সেখানে যে সিটি কর্পোরেশন বলি, পৌরসভা বলি, তাদের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি অন্যান্য যে সংস্থা যেগুলো রয়েছে, তাদের সঙ্গেও কাজ করতে হবে। আর সর্বোপরি নাগরিকের দায়িত্বটা এখানে অনেক। এবং এই আপনারা যে উদ্যোগ নিয়েছেন, বা ডাব্লিউবিবি ট্রাস্ট, আইডব্লিউবি বা অন্য যারা এখানে অর্গানাইজার রয়েছে, এবং আমি এখানে অনুপম ভাইকে এখন দেখতে পাচ্ছি, উনি ট্রাভেল করছেন। অনুপম ভাই এখানে দেখি ধানমন্ডি লেকে দল বেঁধে বেঁধে লোকজনকে হাঁটার অভ্যাস করায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, হাঁটা বা যোগা করাইতে হবে মানুষজনকে।
এইভাবে ব্যবস্থা করতে হবে। এখন মানে শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে যে লাফালাফি করলাম তা তো না, এটা নিয়মতান্ত্রিক ভাবে পদ্ধতিগত ভাবে এটা করতে হবে। উনি হেলথ প্রমোশন প্রফেশনাল, আরো বলবেন, ভালো করে বলবেন। যেমন আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি একটা কনফারেন্সে আমি এক বিশেষজ্ঞের কথা শুনছিলাম। উনি বলছিলেন যে উনি সাগর পাড়ে যতদূর উনি সম্মুখ পানে হেঁটে যান, ততদূর উনি পেছন দিকে আবার হাঁটেন, এবং তাতে করে ওনার মানে বেনিফিট গুলো উনি বলছিলেন যে ব্যাক পেইন হবে না, আরো কি করে ওনার মেরুদণ্ড আরো শক্তিশালী হবে। এই জিনিসগুলো তো এগুলো আমাদের একটু জানতে হবে, জানাতে হবে, এবং এই এডুকেশন গুলো হেলথ মিনিস্ট্রি থেকে দায়িত্ব নিতে হবে। এটা হেলথ মিনিস্ট্রি তার যে স্বাস্থ্য শিক্ষার যে বিষয়টা, সেই শিক্ষার প্রসারটা তাকে করতে হবে। অন্যান্য আমরা পথে ঘাটে মেট্রো রেলে চলে সেখানে বিজ্ঞাপন থাকতে হবে, পাড়ায় মহল্লায় বিজ্ঞাপন থাকতে হবে, আমার গার্ডেনিং এর সময় দিতে হবে, গার্ডেনিং এর জন্য আমার জায়গাও থাকতে হবে, এটা বললেও হবে না। সেই ধরনের পরিকল্পনা করে শহরটা তৈরি করতে হবে। তো আমি মনে হয় একাই অনেক কথা বলে ফেলছি। আমি বটম লাইন যেটা আমি বলতে চাই যে আমাদের পলিসি যথেষ্ট আছে, কিন্তু অবকাঠামোর ঘাটতি এখনো। সেই অবকাঠামো আমরা জানি কি করতে হবে, সেটা করার জন্য আসলে আমাদের রাজনৈতিক সদিচ্ছা দরকার। এবং সেইটা একটা প্রেসার গ্রুপ সবসময় থাকা লাগবে। এই যে প্রেসার গ্রুপটা আমরা যেটা কাজ করছি, তো আমরা মনে করি যে এটা জারি থাকুক। এবং নলেজের বিকল্প নাই। আমি একটা এক্সাম্পল দিই, আমি ওই রাস্তায় এখন প্রতিদিন চলে, আমি দেখি এই কাজটা হচ্ছে, এটা কেউ কেউ চিনতে পারেন, জানতেও পারেন। এই যে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলা পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ চলছে, এবং এখানে মিডিয়ানে যেটা হচ্ছে যে এখানে মেডিয়ানটা এমন ভাবে বানানো হচ্ছে, এর নিচে সলিড কংক্রিট দিয়ে দেওয়া হচ্ছে। তো মিডিয়ানে তো আমরা যে প্রশস্ত মিডিয়ান দেখলাম, ওর মধ্যে অনায়াসে কিছু গাছ দিয়ে দেওয়া যায়। তো গাছটা ওর মধ্যে দিলে ওটা শিকড়টা যে নিচে যেতে হবে বা যাবে, এটা যাওয়ার কিন্তু ওর কোনো সুযোগ নাই। তো এই যে নলেজের অভাব সব জায়গায়, আপনি দেখবেন না হাঁটার জন্য ফুটপাত করেছে, আপনার টেক টাইল বসিয়েছে, সেই টাইলটা গিয়ে একটা গাছের কাছে গিয়ে আটকে গেছে। মানে এই যে অসামঞ্জস্যতা, এটা দূর করতে পারে একমাত্র নলেজ। সুতরাং এটা ইউনিভার্সিটি গুলো আছে তারাও যেমন প্রোভাইড করতে পারে, এবং যে সংস্থাগুলো আছে সরকারের, ঠিকাদারদের ট্রেনিং দিতে হবে, ম্যাশনদের ট্রেনিং দিতে হবে। এখানে শুধুমাত্র পলিসি লেভেলে ডায়লগ করলে হবে না। এই পলিসি ডায়লগ অনেক হলো, আমার মনে হয় যে অ্যাকশনে বা ফিল্ড লেভেলে যারা আছে তাদেরকে করতে হবে। আর আমাদের প্রত্যেককে, সন্তানকে বোঝাতে হবে, বাবা মাকে বোঝাতে হবে, আমাদের সবাইকে নেমে পড়তে হবে, অভ্যাস করে ফেলতে হবে। আমি বলি অনেক জায়গায় হয়তো দেখবেন অবকাঠামো আছে, অনেক হাউজিং আছে, তাদের মধ্যে দেখবেন একটা টেনিস কোর্ট আছে বা একটা ব্যাডমিন্টন কোর্ট আছে বা এগুলো আছে, কিন্তু ছেলে মেয়ে বের হচ্ছে না। ওকে মানে সেইভাবে প্রণোদনা দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, বলতে হবে প্রয়োজনে ওকে একটু গিফটের ব্যবস্থা করা বা একটা কম্পিটিশনের আয়োজন করা, যে কম্পিটিশনে গেলে ও ওকে অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছে, তো ও ওইখানে দেখা যাচ্ছে আগ্রহ পায়। তো এই ধরনের আয়োজনগুলো স্কুল থেকে, তারপর এই যে যে বেসরকারি সংস্থাগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে করতে হবে। তো আমার মনে হয় আমি অনেক সময় নিয়ে নিলাম, সবাই অনেক ধৈর্য নিয়ে শুনলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আছি আপনাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সব মানে এতই তথ্যবহুল ছিল প্রতিটা কথা আসলে। সময়ের সংক্ষেপতার জন্য হয়তো বা আমরা আরো শুনতে চেয়েও পেলাম না। তো আসলে আমাদের পলিসি যথেষ্ট আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন যথার্থ নেই। তো আমরা আসলে কথা না বাড়ে অনুপম স্যারকে একটু রিকোয়েস্ট করছি, যেহেতু তার সময় স্বল্পতা রয়েছে, তো আমরা তার মতামতটা শুনবো আজকে। ডক্টর অনুপম হোসেন, পাবলিক হেলথ অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট, ইন্টারন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কনসালটেন্ট। স্যার। স্যার আপনি মিউট আছেন, আনমিউট করতে হবে। ওকে, এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ আমি কি? স্যার, শোনা যাচ্ছে, শোনা ওকে, যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব মুগ্ধ শ্রোতার মতো শুনছিলাম। ইনফ্যাক্ট খুবই ভালো লাগছিল কথাগুলি শুনতে, এবং সেই সাথে এই জাতীয় আয়োজনের জন্য ডাব্লিউবিবি ট্রাস্ট, আইডব্লিউবি সহ যারা, যেসব ইউনিভার্সিটি এবং যেসব অর্গানাইজেশন সাথে
সম্পৃক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট এটা আমার প্রচন্ড ভালো লাগে যখনই লাইফস্টাইল মডিফিকেশন স্পেশালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোশনের ব্যাপারটা সামনে আসে, এই টাইপের সেমিনার আয়োজিত হয়, তখনই মনে হচ্ছে যে আমি বোধহয় কোনো না কোনো ভাবে এটার সাথে দারুণভাবে সম্পৃক্ত অনেক আগে থেকেই। বেসিক্যালি ডক্টর, কিন্তু আমার স্পোর্টস এর সাথে সম্পৃক্ততা অনেক দিনের, নিয়ার অ্যাবাউট 40 ইয়ার্স স্পোর্টস প্রমোশন এবং হেলথ প্রমোশনে কাজ করি। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি ছোট্ট করে আমার ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, যে আমি অনেক আগে থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোশনের যে সবচেয়ে সহজতম উপায় সেটি হলো হাঁটাহাঁটি, হাঁটাহাঁটিকে নিয়ে কাজ করি। লংগেস্ট বিচ ওয়াক কক্সবাজারে এবং বিভিন্ন জায়গায় আয়োজন করেছি আমরা। ঢাকা শহরে ওয়াকাথন করি, ক্যাম্পাস ওয়াকাথন করি, বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে, বিভিন্ন স্কুল কলেজে। এইটা ভিউ থেকে মনে হচ্ছে যে এটি একটি প্রচন্ড সময়োপযোগী পলিসি ডায়ালগ। এবং পলিসিটা কেন দরকার, আমরা যারা পাবলিক হেলথে কাজ করি তারা আমরা যদি বা এগুলি সুফল থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে অ্যাকচুয়ালি দরকার হলো ব্রড স্পেকট্রামে মানুষকে টাচ করার জন্য। না হলে দেখুন আমাদের এতগুলি মিডিয়া, এতগুলি নিউজ পেপার, এত টেলিভিশন চ্যানেল, কটি নিউজ পেপার কথা বলছে এই পার্টিকুলার অ্যাসপেক্টে। আমরা যদি হেলথের কথাই চিন্তা করি, আমি যে সেক্টরে কাজ করি, আমার সুপার স্পেশালাইজেশন যে সেক্টরে, নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন, নন কমিউনিকেবল ডিজিজে বাংলাদেশে অ্যারাউন্ড 80% মানুষ মারা যায়। ওয়ার্ল্ডে আমার মনে হয় ওয়ান অফ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ হিয়ার। এমনিতেই আন্ডার ডেভেলপড কিংবা ডেভেলপিং কান্ট্রিতে এটার পার্সেন্টেজ কম্পারেটিভলি বেশি, তার মাঝে আবার বাংলাদেশের বেশি। লিটারালি এবং সায়েন্টিফিক্যালি নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশনে সবচেয়ে বড় ভূমিকা রাখে লাইফস্টাইল মডিফিকেশন, স্পেশালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটাহাঁটি, শরীরচর্চা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা সেটাকে কিভাবে দেখছি? আমরা কি পলিসি তৈরি করতে পেরেছি? আমার মনে হয় সাম্প্রতিক সময়ের 5 বছরের কাজ, যদি ভালো কাজগুলি যদি আমি বলার চেষ্টা করি, আমি একটি মাত্র ভালো কাজের কথা বলতে পারবো, সেটা হলো WHO এবং হেলথ মিনিস্ট্রি মিলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্টেটাস অফ বাংলাদেশ গত বছরে এই কাজটি আমরা করেছিলাম। এবং তারপরে যেটা হয়েছে যে ওয়ার্ক প্লেসে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কিভাবে হবে, কতটা হবে, কোন কোন ব্যায়াম করা যাবে, এইটার একটা ঠিক পলিসি বলবো না, এটার একটা গাইডলাইন আমরা ফিক্স করতে পেরেছি। তো এই কাজ ছাড়া আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ অ্যাওয়ারনেস ছাড়া আমরা করি নাই। তো এই জায়গায় আমার মনে হয় অনেক কাজ করণীয় রয়েছে। আমি ইতিমধ্যেই অনেক কথা শুনেছি, সেগুলোর রেপ্লিকেশন আমি করতে চাই না। সো আমি যেটি বলবো সেটি হলো যে আমাদের অ্যাওয়ারনেসেও এখন বেশ খানিকটা পিছিয়ে রয়েছে, যেটা আমরা করি নর্মালি। আমি যেরকম ওয়াকাথন আয়োজন করি, সেটা হলো শহরের মানুষকে মোটিভেট করার জন্য, ইয়াং জেনারেশনকে মোটিভেট করার জন্য আয়োজন করি হলো লংগেস্ট বিচ চ্যালেঞ্জ, বিচের পাশে হাঁটা অথবা বিচ দিয়ে হাঁটা, অথবা লাউয়াছড়া ওয়াকাথন, প্রকৃতি দেখতে দেখতে হাঁটা, অথবা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে ওয়াকাথন। এবারে যেরকম মনে হলো যে এবারে এগুলি করা যাবে না কারণ নির্বাচন সামনে এবং অনেক মানুষ একসাথে হলে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, সো আমরা ক্যাম্পাসকে বেছে নিলাম। এবং বিভিন্ন ক্যাম্পাসে আমরা যখন ওয়াকাথন আয়োজন করলাম, দেখলাম যে বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বলি, যে বাচ্চারা সচরাচর মোবাইল নিয়ে বসে থাকে, তারা যদি হাঁটার সুযোগ পায় তাদের মাঝে এনথুজিয়াজম কত বেড়ে যায়। শুধু আমি কটি ক্যাম্পাসে, ড্যাফোডিলস ইউনিভার্সিটি, ইউআইইউ ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস, বিইউএফটি ক্যাম্পাস এবং আরো কটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ওয়াকাথন আয়োজন করে আই এম সো অ্যামেজড যে এই বাচ্চাগুলিকে যদি আমরা স্কোপ দিই তাহলে ওরাই কিন্তু নিজেদের মতো করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি। তাহলে আমরা ক্যাম্পাসগুলোকে যদি হাঁটাহাঁটির উপযোগী করি, আমরা ক্যাম্পাসগুলোতে যদি সত্যিকার অর্থে স্পেস রাখি ফিজিক্যাল অ্যাক্টিভিটির, তাহলে কিন্তু আমরা একটা ইয়াং জেনারেশন পাবো, উইল বি ভেরি অ্যাক্টিভ।
আর সেই সাথে আমরা পার্কে হাঁটি, আমরা একটু এল্ডারলি পিপল, পার্কের অ্যাপ্রোচেই তো আসলে প্রবলেম আছে। আমরা যে রমনা পার্ক আমরা বলি, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের শুধুমাত্র একটি পার্ক রয়েছে, রমনা পার্ক। সেই রমনা পার্কে অ্যাপ্রোচ করতে গেলেই, রাস্তা পার হতে গেলেই আমাদের প্রবলেম। এত বেশি গাড়ি, এত বেশি হর্ন। পার হয়ে গেলাম, পার্কের ভেতরে দেখা যায় প্রপার মেনটেনেন্স নেই, ময়লা আবর্জনা ঠিক মতো পরিষ্কার করা হয় না, ওয়াকওয়ে গুলি ক্লিন না, এবং সেই সাথে অনেক কনস্ট্রাকশন ওয়ার্ক হয়, কিন্তু তারপরে সেটার মেনটেনেন্স প্রপারলি হয় না। এবং সেই সাথে রমনা পার্কে বিশাল বিশাল স্ক্রিন রয়েছে। আমি একটু যেহেতু ওয়াকাথন এবং হাঁটাহাঁটি নিয়ে অনেক কাজ করি, আমি দেখেছি পার্কে অনেক মানুষ বসে থাকে, কিংবা যারা হাঁটেও, হাঁটার যে সঠিক নিয়ম রয়েছে, প্রতিটা খেলাধুলা বা প্রতিটা স্পোর্টসের বা প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম কানুন রয়েছে। আমি যদি পকেটে হাত দিয়ে হাঁটি, তাহলে এটা যে হাঁটা না, আমি কিন্তু স্ক্রিনে সেটা দেখাতে পারি। এবং হাঁটার সময় যদি আমি ইনজুরি অ্যাভয়েড করতে চাই, তাহলে আমার টো আগে পড়তে হবে, অ্যান্ড দেন আমার সরি, আই বেগ ইউর পার্ডন, সো আমার আমার হিল আগে পড়তে হবে, দেন টো পড়বে। এবং সেই সাথে দুই হাতের মুভমেন্ট হতে হবে, আমার ঘাটটা স্ট্রেট থাকতে হবে। এই ব্যাপারগুলো যদি আমি এনশিওর করি, তাহলে আমি বলবো না 3 বছর পরে আমি কাউকে যে আমি তো অনেকদিন ধরে হাঁটি, কিন্তু আমি হাঁটার সুফল পাচ্ছি না। সো এই যে ব্যাপারগুলো একটু বেশি করে প্রমোশন দরকার। আমাদের যে ফ্যাসিলিটি, সীমিত ফ্যাসিলিটিগুলি রয়েছে, সেগুলি একটু ডিজাইন ওয়েতে ব্যবহার করা, মিডিয়া ক্যাম্পেইন করা, পলিসি মেক করা। আমার মনে হয় এই টাইপের সেমিনার আরো বেশি আয়োজন করা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকরা একটু শিক্ষকরা অভিভাবকদেরকে এবং বাচ্চাদেরকে একটু বেশি করে এনকারেজ করা, এই ব্যাপারগুলি যদি আমরা করি, আমার মনে হয়, আমি এই ব্যাপারটি শুধু টাচ করলাম, আরো অনেক বিষয়ে কথা বলা যায়। আমার ধারণা আমার পরবর্তীতে যারা রয়েছেন তারা বলবেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি ট্রাভেল করছি, ঠিক যেসব কথাগুলো এখন মনে আসলো সেগুলি বললাম। যদি ডিজাইন ওয়েতে বলা যেত, হয়তো আরেকটু ভালো বলতে পারতাম। ক্ষমা চেয়ে নিচ্ছি। I'm almost close to my destination. Thank you very much for giving me the opportunity to speak few minutes. Allah Hafiz. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনার মূল্যবান ওপিনিয়ন দেওয়ার জন্য। আসলে আপনি যতটুকু বলেছেন আমাদের জন্য অতটুকু অনেক কিছু। যেমন এটার সাথে একদম লাস্টের কথাটা যদি বলি, শুধু একটু আগে মারুফ ভাই যেটা বলেছেন যে আমাদের আসলে নলেজেবল হতে হবে, তো ওইটাই যে হাঁটি তো সবাই, কিন্তু হাঁটারও কিছু নিয়ম আছে। বা সুইমিং করি, সাইক্লিং করি, প্রত্যেকটা জিনিসে একটা গাইডলাইন আছে, তো ওইটা মেনে চলার পরে আসলে অবজেকশন করা উচিত। আনটিল আসলে অবজেকশন করার কোনো মানে নেই, ওটা আসলে ফ্রুটফুল হয় না। ভেরি গুড পয়েন্ট, থ্যাংক ইউ স্যার। আর আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনে আগামীতেও আপনি থাকবেন আমাদের সাথে। ইনশাল্লাহ, দ্যাটস মাই প্রিভিলেজ, এবং আমি প্রচন্ড পছন্দ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আহ, আমরা আসলে এ পর্যায়ে ডক্টর ফারজানা আক্তার ডোরিন, ন্যাশনাল প্রফেশনাল অফিসার, পলিসিস ফর প্রিভেনশন অফ এনসিডিস, WHO কান্ট্রি অফিস, আপুকে রিকোয়েস্ট করব তার মতামতটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের প্রতিপাদ্যের বিষয়ের উপরে আপনার মূল্যবান বক্তব্য যদি শেয়ার করতেন, ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? জি আপা, শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ডাব্লিউবিবি ট্রাস্ট এবং অন্যান্য অর্গানাইজেশনকে, যারা এই সুন্দর একটি প্রোগ্রামের অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়াকে একটি সুন্দর উপস্থাপনার জন্য, এবং যারা বিশিষ্ট বিশেষ বিশিষ্ট এক্সপার্টরা রয়েছেন যারা এতক্ষণ আলোচনা করলেন, মারুফ ভাই, অনুপম দা, আপনাদের সবার আলোচনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ডক্টর ফারজানা আক্তার ডরিন, আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করছি, এনসিডি টিমের সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোশন, হেলথ প্রমোশন, এইসব এরিয়া হচ্ছে ফোকাল পার্সন হিসেবে কাজ করছি এখানে। সো যদি আমরা একটু বলতে চাই, যে এই উপস্থাপনাটা আমরা দেখলাম এবং আমরা আমাদের যে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনলাম, সেটা অনুসারে যে এটা কোনো সন্দেহ নাই যে গত 30 বছরে বাংলাদেশের যে ডেথ প্রোফাইল, এটা চেঞ্জ হয়ে গেছে। কমিউনিকেবল ডিজিজ থেকে এখন নন কমিউনিকেবল ডিজিজে চলে আসছে।
আহ 10 জন মানুষের মধ্যে 7 জন মানুষই এখন বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজে মারা যাচ্ছে। বাট শঙ্কার বিষয় হচ্ছে এই মোস্ট অফ দ্য ডেথ এগুলো হচ্ছে প্রিমেচুরলি বা অকাল মৃত্যুটা বেশি হচ্ছে, যেটা গ্লোবালি বাংলাদেশের সিচুয়েশন ওয়ান অফ দ্য টপ পজিশনে আছে। এই প্রিম্যাচিওর ডেথ বা অকাল মৃত্যু এটা নট অনলি হেলথের সাথে ইম্প্যাক্ট বাট অলসো আমাদের ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্ট ওগুলোর সাথেও হচ্ছে এটা জড়িত, যেই জন্য এটা আমাদের দেশের জন্য খুবই খুবই কনসার্নিং, যেহেতু আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে যাই। তো আহ, বাংলাদেশে ফিজিক্যাল অ্যাক্টিভিটির আসলে বেনিফিট আসলে অপরিসীম, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করার একটি অন্যতম বড় যে ক্ষতিকর প্রভাব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ হবে। এটা একটা, বাট এটা যেটা বেনিফিট সেটা হচ্ছে নট অনলি আমাদের শারীরিক মানসিক বেনিফিট, আরেকটা ইম্পর্টেন্ট বেনিফিট আছে সেটা হচ্ছে কমিউনিটিভ বেনিফিট, যেটা আমাদের বেসিক্যালি সন্তানদের জন্য, আমাদের সন্তানদের ডেভেলপমেন্ট স্টেজে তাদের কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য এটা খুবই খুবই দরকার। কিন্তু এত বেনিফিট থাকা সত্ত্বেও বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে প্রতি 5 জনের মধ্যে 1 জন মানুষই যে ধরনের রিকমেন্ডেড ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার কথা সেটা আমরা করছি না, এবং আমাদের সন্তানদের মধ্যে সেটা হচ্ছে প্রতি 3 জনের মধ্যে 1 জন। এই যে রিকমেন্ডেড ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলছি, এটা কিন্তু ইটস নট লাইক দ্যাট আমার ওয়েট লুজ করার জন্য, ইটস নট লাইক এটা বেনিফিট আছে শারীরিক মানসিক সেই জন্য করবো, নট লাইক দ্যাট। যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথাটা আমরা বলছি যে প্রতি 5 জনের 1 জন করছে না, 3 জনের 1 জন করছে না, এটাও হচ্ছে মিনিমাম লেভেলের ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিকমেন্ডেশন, যেটা অ্যাটলিস্ট আমাদের ভাইটাল অর্গানগুলোকে সুস্থ রাখার জন্য দরকার। ফার্স্টে তো নিজের বডির হার্ট লাংস ব্রেন সুস্থ রাখবো, তারপর তো অন্যান্য চিন্তা করব যে আমি সুস্থ থাকবো, রেগুলার অন্যান্য কাজ করব, ওজন নিয়ন্ত্রণ করবো, আরো অনেক কিছু আসতে পারে। তো যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট সেটাই হচ্ছে আমরা বহু পিছিয়ে আছি, এবং এই কারণে এটা খুব স্বাভাবিক যে আমাদের দেশে প্রতি 10 জনের মধ্যে 7 জনই মানুষ কোনো না কোনো অসংক্রামক রোগ যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার এগুলোতে মারা যাচ্ছে। সো এবং এটার সাথে আমি যেটা বললাম হেলথের শুধু ইম্প্যাক্ট না, ইকোনমিক ইম্প্যাক্টটাও অনেক বেশি। যদি আমরা দেখি একটা মডেল এস্টিমেট করে যে বাংলাদেশে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি রিলেটেড যে ইকোনমিক বার্ডেন সেটা হচ্ছে প্রতি বছর $61.7 মিলিয়ন হচ্ছে বাংলাদেশের জন্য ক্ষতি হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির জন্য। এবং এটাও প্রমাণিত যে কোনো দেশ যদি সেই দেশের পপুলেশন লেভেলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোশন করে সেটা খুবই হাইলি কস্ট ইফেক্টিভ। এখন তার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির বেনিফিট অনেক, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি না করলে বোথ হেলথ অ্যান্ড ইকোনমিক ইমপ্লিকেশন আছে। তারপরও কেন আমাদের দেশের এই সিচুয়েশন? এখানে কিছু কমপ্লেক্স সিনারিও আছে, কিছু প্রবলেম আছে যেটার কারণে আমরা এটা আসলে আগাতে পারছি না, এবং কিছু কমপ্লেক্স সিনারিও অলরেডি আমাদের জাকারিয়া উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং আমাদের আগের বক্তারাও এটা বলে গিয়েছেন। একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ হেলথ, তারা নিশ্চয়ই বলবে যে আপনাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কতক্ষণ মিনিমাম লেভেলের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, একজন বাচ্চাকে কতক্ষণ করতে হবে, প্রেগনেন্ট মাকে কতক্ষণ করতে হবে। সো মিনিস্ট্রি অফ হেলথের কাজ হচ্ছে সে গাইডেন্স দিয়ে দিবে কতক্ষণ করতে হবে। কিন্তু এই যে আমাকে গাইডেন্স দিল আমাকে প্রতিদিন 30 মিনিট মাঝারি বা ভারী মাত্রার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, প্রশ্ন হচ্ছে কোথায় করব? এই যে সাপোর্টিভ এনভায়রনমেন্টটা, এই সাপোর্টিভ এনভায়রনমেন্টের সুযোগ এখনো আমাদের বাংলাদেশে একটু লিমিটেড, এবং এটার একটা বড় কারণ হচ্ছে মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন দরকার। বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষেত্রে বিভিন্ন তাদের রুলস অফ বিজনেস এবং তাদের কিছু লিগ্যাল ম্যান্ডেট থাকে, সেগুলো আহ, সবাই যদি সমন্বিতভাবে কাজ করে তখনই আমি বলতে পারবো যে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য সাপোর্টিভ স্ট্রাকচার তৈরি করতে পারবো। এখন এই বিভিন্ন মন্ত্রণালয় যদি একত্রে না কাজ করে এই কোঅর্ডিনেটেড ওয়েতে তাহলে হবে না, এবং অন্যান্য পার্টনার স্টেক হোল্ডাররাও আছে, তাদেরকেও আসলে এই কোঅর্ডিনেটেড ওয়েতে আসতে হবে, নইলে এটা তৈরি করা খুবই ডিফিকাল্ট। এবং আরেকটা যেটা ডিফিকাল্ট সিনারিও বাংলাদেশের জন্য, আমরা চাইলে যে সবসময় সাপোর্টিভ স্ট্রাকচার তৈরি করতে পারবো সেটাও হয়তো বা নাও হতে পারে। যদি ঢাকার কথা চিন্তা করি, আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, ডেন্সিটি অনেক বেশি,
চাইলেই আমাদের অনেক ইচ্ছা, চাইলেই আমরা বাইসাইকেল নেটওয়ার্ক পুরা ঢাকা শহর যদি আমরা বলি, এটা হয়তো বা রিয়েলিস্টিক টার্মে অতটা পসিবল না। তো এই ধরনের কিছু চ্যালেঞ্জ থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোশনের ক্ষেত্রে, নট অনলি মিনিস্ট্রি অফ হেলথ, অন্যান্য মিনিস্ট্রি নিচ্ছে, অন্যান্য স্টেক হোল্ডাররা নিচ্ছে, ডেভেলপমেন্ট পার্টনার নিচ্ছে, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, একাডেমিয়ারা নিচ্ছে। বাট দেখা যাচ্ছে প্রত্যেকটা ইনিশিয়েটিভই হচ্ছে ভার্টিক্যাল অ্যাপ্রোচ, ছাড়া ছাড়া ভাবে নিচ্ছে, কারোর সাথে কারো কোনো কোঅর্ডিনেশন নাই। এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে প্রজেক্ট বেস, প্রজেক্ট শেষ হয়ে গেলেই ওই ইনিশিয়েটিভটা বন্ধ হয়ে যায়। তো সাস্টেনেবিলিটি একটা বিরাট ইস্যু। সো এগুলো হচ্ছে গিয়ে অনেক বড় বড় চ্যালেঞ্জের কিছু চ্যালেঞ্জ, যার কারণে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য সাপোর্টিভ এনভায়রনমেন্ট করতে পারছি না, প্রমোট করতে পারছি না। বাট গুড নিউজ আছে। সো গুড নিউজ কি? গুড নিউজ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোশন করা যে একটা ওয়ান অফ দ্য ভেরি ক্রিটিক্যাল প্রায়োরিটি বোথ ইন টার্মস অফ হেলথ অ্যান্ড ইকোনমি, এটা গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই এখন রিকগনাইজ করা শুরু করেছে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে একটা সর্বোচ্চ এনসিডির ক্ষেত্রে একটা অ্যাকশন প্ল্যান আছে, সেটা হচ্ছে মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ এনসিডি, যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল কম্পোনেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং আমাদের দেশে একটা টার্গেট, ন্যাশনাল টার্গেট আছে যে আমরা 2030 সালের মধ্যে 15% ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি রিডিউস করে নিয়ে আসতে চাই। বেজ লাইন হচ্ছে 2010। এবং এই মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যানটা আছে, ন্যাশনাল টার্গেট আছে। তারপরও আমরা দেখতে পেয়েছিলাম যে এই যে মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান, যেখানে 30টারও বেশি মন্ত্রণালয় ওনারা এন্ডোর্স করেছেন, এই অ্যাকশন প্ল্যানটার কাজ খুব একটা আগাচ্ছিল না, ডিউ টু ভেরিয়াস ডিফিকাল্টি এমং ডিফারেন্ট মিনিস্ট্রি, অ্যাকাউন্টেবিলিটি, উইন উইন সিচুয়েশন, শেয়ার্ড ভিশনের অভাব, এই ধরনের অনেক কিছু ছিল। যার কারণে আমরা এই মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচকে যাতে আরো ফলপ্রসূ করতে পারি, সমস্ত মন্ত্রণালয় যাতে একত্রিতভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং অন্যান্য এনসিডি রিস্ক ফ্যাক্টর কন্ট্রোলের ক্ষেত্রে কাজ করতে পারে, সেই কারণে গত বছর 20শে অগাস্ট একটা 20শে অগস্ট একটা অভাবনীয় একটা জিনিস বাংলাদেশে ঘটে গেছে। আমি শিওর আপনারা সবাই সেটা জানেন। সেটা হচ্ছে 35টি মন্ত্রণালয়ের সচিব এবং সিনিয়র সচিবরা আমাদের হেড অফ দ্য স্টেটের সামনে একটি জয়েন্ট ডিক্লারেশন সাইন করেছেন, এই যে উইথ দ্য কমিটমেন্ট যে তারা সকলে একত্রিতভাবে এনসিডি প্রিভেনশন, কন্ট্রোল এবং ম্যানেজমেন্টে কাজ করবেন, এবং এইখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল এরিয়া। এবং এই যে জয়েন্ট ডিক্লারেশনটা বলছি, এখানে কিছু বিষয় যদি একটু খেয়াল করেন, কমিটমেন্ট গুলো আসলে কি ছিল। কমিটমেন্টের একটা ছিল যে ডেফিনেটলি তারা কোঅর্ডিনেশন করবে। দ্বিতীয় যেটা ছিল যে স্ব মন্ত্রণালয় তাদের যে পলিসি প্ল্যান আছে, সেই সব জায়গায় তারা আমরা যেটাকে হেলথে প্রমোট করবে, সেই অ্যাপ্রোচ বা কস্ট ইফেক্টিভ অর বেস্ট বাই যেগুলোকে আমরা বলি ইন্টারভেনশন, সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হোক, অন্যান্য এনসিডি রিস্ক ফ্যাক্টরের হোক, সেগুলোকে তারা তাদের নিজস্ব যে ওয়ার্ক প্ল্যান থাকে, ইনক্লুডিং ফিনান্সিয়াল ওয়ার্ক প্ল্যান, সেখানে ইনক্লুড করবে। তারা নিজেদের রিসোর্স লাইক বাজেট, হিউম্যান রিসোর্স সব অ্যালোকেট করবে এগুলো কাজ করার জন্য, এবং যদি কোনো পলিসিতে অ্যামেন্ড করা লাগে বা নতুন পলিসি করা লাগে, সেটা তারা করবে। সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম, ইটস নট লাইক ফর হেলথ এনসিডি, বাট ওভারঅল হেলথের ক্ষেত্রে এই ধরনের কমিটমেন্ট বাংলাদেশ কেন, এই আশেপাশের যে সাউথ ইস্ট এশিয়া রিজনের যে দেশগুলো আছে তাদের মধ্যে এই ধরনের ঘটনা নেই। সো দিস ইজ আ ভেরি ইউনিক থিং, যেটা আসলে দেখাচ্ছে গভর্নমেন্ট কিভাবে হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচটাকে ইনস্টিটিউশনালাইজ করছে। তো জয়েন্ট ডিক্লারেশন একটা নিজস্ব একটা অভাবনীয় ব্যাপার হয়েছে বাংলাদেশের জন্য। তারপরে যেটা হলো যে জয়েন্ট ডিক্লারেশনের পরে ক্যাবিনেট ডিভিশন এবং ক্যাবিনেট সেক্রেটারি তারা সিদ্ধান্ত নিলেন এই পুরো জিনিসটা তারা মনিটর করবেন, এবং অলরেডি একটা কমিটি ফর্ম করা হয়েছে, ক্যাবিনেট সেক্রেটারি সেটার সভাপতি, এবং ওনারা যেটা করলেন পরবর্তীতে উইথ টেকনিক্যাল সাপোর্ট ফ্রম WHO অ্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ, তারা প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব এবং রিলেভেন্ট অধিদপ্তরদের প্রধানদের সাথে বসেছেন এবং বিভিন্ন বিষয় ইনক্লুডিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে ডিটেলস আলোচনা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন যে কি করা লাগবে, কি হতে পারে। এবং নেক্সট যেটা দিক নির্দেশনা ছিল যে প্রত্যেকটা মন্ত্রণালয় তার মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস অনুযায়ী এই
একটা ওয়ার্ক প্ল্যান ডেভেলপ করবে, যেখানে তারা দেখাবে যে তারা কিভাবে এনসিডি ওভারঅল, বাট ফিজিক্যাল অ্যাক্টিভিটি অলসো ইনক্লুডেড, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারা কিভাবে তারা কাজ করবে এই প্রত্যেকটা মন্ত্রণালয়, ইনক্লুডিং তাদের ওয়ার্ক প্ল্যানে নেওয়ার জন্য। এখন এইখানে আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যখন এই ক্যাবিনেট ডিভিশনের সাথে প্রত্যেকটা সেক্রেটারি, প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে গ্রুপ গ্রুপ ডিসকাশন গুলো হয়, তখন ওইখানে ক্যাবিনেট ডিভিশন থেকে একটা অনেক নির্দেশনা দেওয়া আছে। তার মধ্যে যেমন একটা নির্দেশনা ছিল, উদাহরণস্বরূপ হিসেবে দিচ্ছি, যে এনবিআর কে নির্দেশ দেওয়া হয়েছে সাইকেল ট্যাক্সের উপর কর আরো কমিয়ে দিতে। যেহেতু এটা নিয়ে কথা উঠলো, আমি সেটা বললাম। আরেকটা যেটা বলতে পারি, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ প্রাইমারি মাস এডুকেশনে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশ অনুসারে যেটা দেখা গেছে যে রিসেন্টলি মিনিস্ট্রি অফ এডুকেশন অলরেডি একটা গভর্নমেন্ট অর্ডার জারি করেছে যে প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক 30 মিনিট মাঝারি থেকে ভারী মাত্রার ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রত্যেকটা স্টুডেন্টকে করতে হবে, যেটা আগে কখনো ছিল না। সো দিস ইজ দ্য ভেরি পজিটিভ আউটকাম, এবং আমরা আশা করছি সামনে এটা আমরা আরো বেশি দেখতে পারবো। এছাড়া কি, এছাড়া আমাদের দেশে ন্যাশনাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি গাইডলাইন নেই। তার মানে একজন অ্যাডাল্ট কতটুকু করবে, একজন বাচ্চা কতটুকু করবে, সেটার রিকমেন্ডেশন ছিল না। মেইনলি ডাব্লিউএইচও গ্লোবাল রিকমেন্ডেশনটাই সবাই ফলো করতো। আমরা খুবই মানে চমৎকার ভাবে জানাচ্ছি যে রিসেন্টলি অলরেডি এই গাইডলাইনটা ডেভেলপ হয়ে গেছে, এবং মিনিস্ট্রি অফ হেলথ থেকে এটা এন্ডোর্স হয়ে গেছে, ন্যাশনাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি গাইডলাইন। সো যে কেউ এই গাইডলাইনের রিকমেন্ডেশন দেখে সেই অনুযায়ী কি স্টেপ হবে সেটা তারা নিতে পারবে। এছাড়া মিনিস্ট্রি অফ হেলথ এবং ডাব্লিউএইচও জয়েন্টলি একটা ইন্টার মিনিস্ট্রিয়াল গাইডলাইনও তৈরি করেছে টু প্রমোট অ্যাক্টিভ লিভিং। সো এটা জিনিসটা কি, এটা জিনিস হচ্ছে মন্ত্রণালয় থেকেই বিভিন্ন সময় বারবার করে একটা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, যে আপনারা যখন বিভিন্ন মন্ত্রণালয়কে আদার দেন মিনিস্ট্রি অফ হেলথ বলেন যে আমাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোটে কাজ করতে হবে, আমরা বুঝি না আসলে আপনারা কি মিন করছেন। তো সেই কারণে প্রত্যেকটা মন্ত্রণালয় স্পেসিফিক তাদের আওতাধীন অধিদপ্তর স্পেসিফিক কি কাজ করলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাংলাদেশে প্রমোট হবে সেটার একটা আউটলাইন করা হয়েছে এই ইন্টার মিনিস্ট্রিয়াল গাইডলাইনে। এটাও রিসেন্টলি ডেভেলপ হয়ে গেছে এবং মিনিস্ট্রি অফ হেলথ দ্বারা এন্ডোর্স হয়ে গেছে, এবং শীঘ্রই এটা পাবলিশড হয়ে যাবে। এবং আমরা আশা করি এই যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হচ্ছে, এবং সাথে আরো অনেক ইনিশিয়েটিভ আছে, যেগুলো আলটিমেটলি আমাদের বাংলাদেশে একটা আমরা ভালো ইম্প্যাক্ট দেখতে পাবো আপকামিং ডেসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোশনের ক্ষেত্রে। এখন আমাদের নেক্সট অ্যাকশন কি হওয়া উচিত? আপনারা আসলে বলছেন হেলথ প্রমোশনের কথা, আপনারা বলছেন ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা। আমরা যদি বলি হেলথ প্রমোশনের কথা, তাহলে মেইনলি 3টা এরিয়া আমরা মিন করি। একটা হচ্ছে সাপোর্টিং এনভায়রনমেন্ট আছে কিনা, একটা হচ্ছে মাল্টিসেক্টরাল এঙ্গেজমেন্ট অ্যান্ড মাল্টিসেক্টরাল কোঅর্ডিনেশন এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট, এবং আরেকটা হচ্ছে আমাদের দেশের হেলথ লিটারেসিকে ইমপ্রুভ করা। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম সবাই নিচ্ছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের সবাইকে, মানে গভর্নমেন্টের সমস্ত সেক্টর, আমরা যারা ডেভেলপমেন্ট পার্টনাররা আছি, যারা বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন, একাডেমিয়া বা কমিউনিটি, আমাদের সবাইকে সম্মিলিতভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে এমন ভাবে কাজ করতে হবে যেখানে আমরা এই 3টে এরিয়াতে আসলে একসাথে কাজ করতে পারবো। হেলথ লিটারেসি ইমপ্রুভ করা, সাপোর্টিভ এনভায়রনমেন্টে সাহায্য করা, এবং হচ্ছে মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট, কমিউনিটির ডিফারেন্ট ইনিশিয়েটিভ, এগুলোতে ইনভলভ করা। এখন যেটা হয়েছে যে আমাদের মতো দেশ, যেখানে আমাদের আবার বিশাল পপুলেশন, লিমিটেড কোঅর্ডিনেশন, অফেন টাইম যেটা বারবার আসছে যে পলিসি আছে, ইমপ্লিমেন্টেশন নাই, উইক মনিটরিং, এইসব কন্টেক্সট যদি বিবেচনা করি, আমাদের জন্য ডেফিনেটলি ওয়ান অফ টু বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে ওয়াকিং অ্যান্ড সাইক্লিং ফর প্রমোটিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বাট ইন অ্যাডিশন টু দ্যাট, আমাদেরকে ইনডোর ফিজিক্যাল অ্যাক্টিভিটিও প্রমোট করতে হবে। ইনডোর বলতে আমরা ঘরে কি ধরনের অ্যাক্টিভিটি করতে পারি। রাস্তায় যদি হাঁটতে যেতে না পারি, আমার যদি মাঠ না থাকে, ঘাট না থাকে, আমি কি করব? আমি যাতে ঘরে কি করতে পারি সেইটারও একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকে, গাইডেন্স থাকে, সাপোর্ট থাকে, সেইটাতেও আমাদের লক্ষ্য করতে হবে। এবং ডেফিনেটলি সাপোর্টিং স্ট্রাকচার তো লাগবেই। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং অলসো হেলথ লিটারেসিকে দুইটাকেই অ্যাড্রেস করে। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, সাইকেল ক্যাম্পেইন, ওয়াকাথন, অথবা কার ফ্রি ডে, এরকম বহু কিছু হতে পারে, সুইমিং কম্পিটিশন। সো এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো, ক্যাম্পেইন গুলো আছে,
এগুলো এখন যেটা হচ্ছে বিভিন্ন ছাড়া ছাড়া ভাবে বিভিন্ন জন বিভিন্ন করছে। তো আমরা যদি সবাই একটা কমন কোঅর্ডিনেশন ওয়েতে আসতে পারি, যে সবাই মিলে আমরা মিনিস্ট্রিকে সাপোর্ট দিব, জয়েন্টলি এই ধরনের ক্যাম্পেইন গুলো রান করা, নট লাইক ওয়ান টাইম প্রজেক্ট হিসেবে বা বছরে এক বছরে একবার, এভাবে না, ইন এ সিস্টেমেটিক ওয়ে, যাতে আমরা মনিটর করতে পারি যে প্রতি বছর আহ, এই এক একটা ক্যাম্পেইনে কতজন মানুষ পার্টিসিপেট করছে, মহিলা কয়জন, পুরুষ কয়জন, ডিসেবল পার্সন কয়জন আছে, তাদের সাপোর্টে আমরা কি করতে পেরেছি, চ্যালেঞ্জ কি ছিল, নেক্সট বছর আমরা কজনকে বাড়ালাম। তো এই ধরনের সিস্টেমেটিক মনিটরিং সিস্টেমও যাতে আমরা আনতে পারি ক্যাম্পেইন গুলোতে, সেখানেও আমরা সবাই একত্রে ইনোভেটিভ আইডিয়া বা ইনোভেটিভ পাইলট প্রোগ্রাম অনেকভাবে আমরা একত্রে এটাতে কাজ করতে পারি। এখন যদি বলি ডাব্লিউএইচও সাইড থেকে কি হচ্ছে, ডাব্লিউএইচও সাইড থেকে ডেফিনেটলি আমরা আমাদের যেটা আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য, সেটা হচ্ছে গ্লোবাল অ্যাকশন প্ল্যান অন ফিজিক্যাল অ্যাক্টিভিটি 2018 থেকে 2030 সাল পর্যন্ত, যেটা 4টা এরিয়াতে কাজ করার কথা বলে। একটা হচ্ছে অ্যাক্টিভ এনভায়রনমেন্ট, অ্যাক্টিভ পিপল, অ্যাক্টিভ সোসাইটি এবং অ্যাক্টিভ সিস্টেম। এবং এই 4টা এরিয়ার কাজ ধরে যে আমাদের গ্লোবাল অ্যাকশন প্ল্যান, যেটাকে সংক্ষেপে গাপ্পা, বাংলাদেশ স্টেট হিসেবে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে এন্ডোর্স করেছে। সো বাংলাদেশ কমিটেড এই গাপ্পা অনুসারে বাংলাদেশেও ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোট করার জন্য, এবং আমরা সাপোর্ট দিচ্ছি। এবং এতক্ষণ যে কিছু ভালো নিউজ বললাম, এগুলি সবই কিন্তু গাপ্পার সাথে রিলেটেড। সেকেন্ড, ন্যাশনাল গাইডলাইন ডেভেলপ হয়ে গেছে, আমি অলরেডি আপনাদেরকে বললাম। এছাড়া আদার যে বিভিন্ন ধরনের ডাব্লিউএইচওর গাইডেন্স আছে, সাইক্লিং, ওয়াকিং এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্যাকেজ আছে, হসপিটাল বা হেলথ সার্ভিসের জন্য ব্রিফ ইন্টারভেনশন আছে। তো সেগুলো ডাব্লিউএইচও সেগুলোতে কাজ করছে, ডকুমেন্ট আছে, এবং আমরা গভর্নমেন্ট অফ বাংলাদেশকে সাপোর্ট করছি এবং সাথে অন্যান্য পার্টনারদেরকেও। সো এই ধরনের ইনিশিয়েটিভ গুলোতে আমরা সব সময় সব জায়গায় আমরা খুবই আন্তরিকভাবে সবাইকে সাপোর্ট দিতে সাহায্য করি, টেকনিক্যাল সাপোর্ট অর এনি আদার মিনস। সো এই ছিল আসলে আমার পক্ষ থেকে। আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারজানা আক্তার ডয়না আপুকে। আপনি আসলে এতই বিস্তারিতভাবে আমাদেরকে সব শুনিয়েছেন, এবং সব অনেক হতাশার মধ্যে অনেক আশাও আমরা পেয়েছি খুঁজে, যেখানে আসলে পজিটিভ অনেকগুলো খবর আমরা জানতে পারলাম। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কোঅর্ডিনেশন আর মনিটরিং, এটা আসলেই ইম্পর্টেন্ট, প্লাস ইভালুয়েশন। মনিটরিং ছাড়া আসলে কোনো কিছু ইভালুয়েট করা পসিবল না। তো আশা করছি আমরা আসলে এই ভালো উদ্যোগগুলো সামনে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট হবে। তো এই পর্যায়ে আমি আমিনুল ইসলাম সুজন, টেকনিক্যাল অ্যাডভাইজার ভাইটাল স্ট্র্যাটেজি, সুজন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আজকের যে আমাদের প্রতিপাদ্য প্রমোটিং অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল থ্রু পলিসি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এই সম্বন্ধে তার মতামত কি? সুজন ভাই প্লিজ। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। না, আলোচনা তো বেশ চমৎকার হলো এবং অনেকগুলো ইনসাইট আমরা পেলাম। ডরিন, মারুফ এবং অনুপম ভাই খুব ভালো আলোচনা করেছে। আমার কাছে যেটা মনে হয়, আমি গত কয়েক বছর সিটি কর্পোরেশনের সঙ্গে একটু ক্লোজলি কাজ করছি রোড সেফটি ইস্যুতে। তো রোড সেফটি ইস্যুতে কাজ করার ফলে তাদের সঙ্গে আমার বেশ কিছু ইন্টারাকশন হয়েছে, যেটা রোড সেফটির সঙ্গে অনেক প্যাডেস্ট্রিয়ান সেফটি একটা বড় বিষয়। এবং আমাদের যে সড়ক অবকাঠামো আছে সেইগুলো আসলে সেখানে নিরাপত্তা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ফুটপাথ গুলো নিরাপদ হওয়া প্রয়োজন এবং এখানে অনেক জটিলতা আছে। অনেকগুলো স্টেক হোল্ডার আসলে সরকারি প্রতিষ্ঠান এই সকল ফুটপাথকে মেনটেন তদারক করে। সাধারণত এগুলো সিটি কর্পোরেশনের দায়িত্ব, কিন্তু তিতাস যেমন গ্যাসের জন্য ফুটপাথ কাটে, রাস্তা কাটে, ডিপিডিসি তারা বিদ্যুৎ লাইনের জন্য কাটে, এইরকম টিএনটি তাদের টেলিফোন লাইনের জন্য কাটে, এবং ওয়াসা কাটে হলো সুয়ারেজ লাইন কিংবা পানির লাইনের জন্য। এরকম বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, তারা এই ফুটপাত এবং সড়ক কাটে। এইখানে আমার কাছে মনে হয়েছে কোঅর্ডিনেশনের বড় অভাব আছে। একটু আগে ডরিন, ডাব্লিউএইচও ডরিন, সে খুবই ভালো কথা বলেছে, বিশেষ করে কোঅর্ডিনেশনটাকে স্ট্রেংথেন করার কথা বলেছে। এবং অনেকগুলো 37টা মন্ত্রণালয়ের সচিবরা যে ডিক্লারেশনটা সাইন করেছে, এটা আসলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি। কিন্তু সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশন লেভেলে কোঅর্ডিনেশনটা একটু ঘাটতি আছে।
এইটা যেমন সিটি কর্পোরেশন অনেক আগে থেকে বলে আসতেছে, কেউ যদি সড়ক কাটতে হয় তাহলে তাদেরকে যেন আগে থেকে জানায়। তাহলে আগে থেকে জানালে তারা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে যে তাদের কাটার প্রয়োজন আছে কিনা, তাহলে একবার কাটলেই সেই সড়কে অন্যান্য সব সব সেবাদানকারী সংস্থার কাজগুলো তো করা সম্ভব। তো এখন এক এক সংস্থা এক এক সময় কাটে, তাদের সবগুলো সংস্থার আলাদা আলাদা বাজেট থাকে। এই বাজেটের ব্যয় দেখানোর জন্য আসলে এগুলো আলাদা আলাদা করে কাটা হয়। যদি চারটা প্রতিষ্ঠান একসঙ্গে কাটে তাহলে তো মানে খরচ হবে একটা প্রতিষ্ঠানের টাকা, অথবা 25% করে চারটা প্রতিষ্ঠানের টাকা। এই জন্য তারা তাদের নিজেদের এখানে আমার মনে হয় যে একটু সুশাসনের অভাব আছে, শুধু সমন্বয় না, সুশাসনের অভাব আছে এবং ট্রান্সপারেন্সির অভাব আছে। এই জায়গাটা আমার মনে হয় আমরা যদি সকলে আরো বেশি সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান এই পথচারীদের নিরাপত্তার বিষয়ে কাজ করে কিংবা পথচারীদের অবকাঠামো উন্নয়নে কাজ করে তাদের সঙ্গে সমন্বয় করতে পারি, তাদের সঙ্গে অ্যাডভোকেসি করতে পারি, তাহলে একটা ভালো অগ্রগতি সম্ভব। আমাদের কিছু পলিসি আছে, এই পলিসিগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আলাদা আলাদা করে করেছে। যেমন কিছু পলিসি আছে সিটি কর্পোরেশন তৈরি করে, কিছু পলিসি রাজুক তৈরি করে। এবং এইটা রাজুকের ক্ষেত্রে যেটা সমস্যা, রাজুক হলো ভবনের অনুমতি দেয়, কিন্তু ভবনের অনুমতি দেওয়ার সময় যে ফুটপাত কেটে ফেলে ভবনগুলো এবং ফুটপাত গুলো কার্ভ করে ফেলে সমান্তরাল না রেখে ভবনে গাড়ি প্রবেশ করানোর জন্য, সেই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ আছে। অনেক অনেক ফুটপাতে হাঁটা যায় না ওই ফুটপাতের একটু কার্ভ উঁচু মানে সমান সমান না থাকার কারণে। এটা অনেক জায়গাতে এরকম দেখা যায়। আবার অনেক জায়গায় ফুটপাতে পার্কিং করে রাখে গাড়ি। তো এইটা আসলে আমাদের মনে হয় মানে পুলিশ বা অন্য যারা আছে সেবাদানকারী সংস্থা তাদেরও কিন্তু বিবেচনায় নেওয়া দরকার। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, এই সিটি কলেজের বিপরীত পাশের ওইদিকে পপুলার হাসপাতাল, ওই হাসপাতালের ফুটপাতে হাঁটা যায় না, এখানে গাড়ি পার্কিং থাকে। এরকম ঢাকা শহরে অনেক অনেক ফুটপাতে হাঁটা যায় না, কারণ ওই জায়গায় হাঁটতে গেলে নিচে মানে রাস্তা দিয়ে হাঁটতে হয়। আবার ফুটপাতটা হচ্ছে বাঁকানো, ওই যে গাড়ি প্রবেশ করার জন্য এমন ভাবে বাঁকানো করা হয়েছে সেখানে আসলে মানে স্লিপ খাওয়ার ঝুঁকি তৈরি হয়। তো এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের প্রতিষ্ঠানগুলো দেখা দরকার, কারণ লাইফস্টাইল আমরা তখনই মানে তৈরি করব যখন আমরা সহায়ক পরিবেশ পাবো। আমরা যদি হাঁটার জন্য মানে নিরাপদ পরিবেশ না পাই তাইলে অনেক মানুষ হাঁটতে চাইবে না। এখন অল্প দূরত্বে মানুষ মানে আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরত্বে মানুষ রিক্সা ব্যবহার করে। সাম্প্রতিক সময়কালে ব্যাটারি রিক্সা অনেক বেড়ে গেছে, এটাও একটা ঝুঁকি পথচারীদের জন্য। এগুলো রেগুলেশন না করাতে এটা এত বেশি বেড়ে গেছে যে এখন নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে গেছে। তারপরেও নিয়ন্ত্রণ করা দরকার, কারণ এগুলো পথচারীদের হাঁটা চলা অনেক ব্যাঘাত সৃষ্টি করে। বিশেষ করে ক্রসিং গুলোতে দেখা গেলো যে প্রাইভেট কার কিংবা বাস দাঁড়িয়ে আছে, কিন্তু এই ব্যাটারি রিক্সা হুট করে এসে মানে একজন পথচারীকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। তো এই জায়গাগুলো আমাদের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জের পাশাপাশি কিছু অগ্রগতি আমার মনে হয় আছে এবং আরো অগ্রগতি আমাদের দরকার। আমাদের সিটি গভর্নেন্সটা নাই, মানে এইটা সিটি গভর্নেন্স না থাকার কারণে সিটি কর্পোরেশন গুলো সঠিকভাবে কাজ করতে পারে না। আমার মনে হয় সিটি গভর্নেন্সটা আমাদের দরকার। আমাদের 2 দিন পরেই মানে জাতীয় নির্বাচন, 1 দিন পরেই জাতীয় নির্বাচন। আমার মনে হয় আগামীতে আমাদের এটা প্রত্যাশা থাকবে যে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসবে তারা সিটি গভর্নেন্সটাকে স্ট্রেংথেন করবে, সিটি কর্পোরেশনকে আরো বেশি ক্ষমতায়িত করবে, দায়বদ্ধ করবে, যাতে তারা সঠিকভাবে এবং পর্যাপ্ত নাগরিক সেবা দিতে পারে, মানুষের নিরাপত্তা দিতে পারে, পথচারীদের এবং সড়কে গাড়ি চলাচলকে প্রাধান্য না দিয়ে মানুষের যাতায়াতকে যেন প্রাধান্য দেওয়া হয় সেরকম নীতি তারা গ্রহণ করবে এবং সেটি বাস্তবায়ন করবে। আমি আমার আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার আসলে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে পেডেস্ট্রিয়ান রাইটটা আসলে ইম্পর্টেন্ট। রোড সেফটি, আসলে রোড সেফটির থেকেও যেটা ইম্পর্টেন্ট আমাদের আসলে প্রতিবদ্ধ হওয়া উচিত যে পথচারীর নিরাপত্তা। তো আশা করি আমরা যেহেতু সবাই সোচ্চার এই জিনিসটা নিয়ে, ভবিষ্যতে আমরা এই ব্যাপারে আরো বেশি অ্যাওয়ার করতে পারবো মানুষকে, এবং তার পাশাপাশি আমাদের যে পলিসি গুলো আছে সেটারও যথার্থ ইমপ্লিমেন্টেশন হবে বলে আশা করছি। আমরা সেশনের শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। এখন আমি সেশনের যে চেয়ার আদিল মোহাম্মদ খান, প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, স্যারকে রিকোয়েস্ট করব তার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আজকে এই সেশনের সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং উপস্থিত যারা বিজ্ঞ আলোচক ছিলেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমে আমি ডব্লিউবিবি এবং যারা আয়োজন করেছেন আর অন্যান্য যে সকল সংস্থারা আজকের এই আমাদের এই পুরো কনফারেন্সটা আয়োজন করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত হচ্ছে। আমাদের এই সেশনটা ছিল প্রমোটিং অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল থ্রু পলিসি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এটার কিনোট অত্যন্ত সুন্দরভাবেই আমাদের সম্মানিত জাকারিয়া মোহাম্মদ ইমন ভাই
তিনি প্রেজেন্ট করেছেন, এবং সেখানে সাইক্লিং এবং ওয়াকিং সহ কিভাবে আমরা আমাদের একটিভ লাইফস্টাইলটা বাড়াতে পারি এটা নিয়ে খুবই প্রাণবন্ত একটা আলোচনা ছিল। এবং তারপর ভিত্তি করে আমাদের যারা বিজ্ঞ আলোচক ছিলেন, মোহাম্মদ মারুফ হোসেন ভাই, ডক্টর অনুপম হোসেন, আমিনুল ইসলাম সুজন ভাই এবং ডক্টর ফারজানা আক্তার ডরিন, সবাই এত সুন্দর করে বলেছেন যে আসলে এমন একটা নগর এলাকাতে আমরা আছি যে একটিভ লাইফস্টাইলের জন্য আমাদের কথা বলতে হচ্ছে, অথচ মানুষ কিন্তু জন্মগত ভাবেই এইটা আমাদের ইনবিল্ট থাকার কথা যে আমরা মানুষ হিসেবে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের পৃথিবীতে এগুলো ন্যাচারাল থাকার কথা ছিল। এবং আমরা যখন গ্রামীণ, একসময় তো আমরা গ্রামীণ এলাকাতে বসবাস করতাম, গ্রাম থেকে শহরে যে রূপান্তর বা আমাদের যে গ্রাম থেকে শহরে আসা, এটা ছিল তো আমরা একটা উন্নত জীবনের জন্য। এখন আমরা এসে দেখছি যে এখন ঢাকা সহ বাংলাদেশের সকল নগর এলাকাতেই দেখা যাচ্ছে যে নগর এলাকা মানে হচ্ছে যে আমরা ইনএক্টিভ একটা জীবনযাপন করছি, যেখানে আমাদের শিশু থেকে শুরু করে, শুধু শিশু না, সকল বয়সী মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেটা নাই। এবং এটা না থাকার অন্যতম বড় ব্যর্থতা কিন্তু পরিকল্পনা। মানে আমরা নিজেও যেহেতু পরিকল্পনা বিধাবী, তো নগরটাকে যেভাবে সাজানোর কথা ছিল, যেখানে নগরের মূল বেসিক কনসেপ্টই থাকার কথা ছিল যে আমরা পায়ে চলা পথগুলো আমরা কিভাবে রাখবো, গণপরিবহন ব্যবহার করব, ছোট গাড়িকে অ্যাভয়েড করব, আমরা হাঁটার দূরত্বে যেন আমরা স্কুলে যেতে পারি প্রতিদিন বিকেল বেলা, আমাদের যে স্বাভাবিক যে খেলাধুলা ছেলে মেয়ে সবার জন্যই, যে আমরা বিকেল বেলা আমরা খেলতে যাব, কোথাও পার্কে গল্প করব, বিভিন্ন বয়সের মানুষ আসবে। এই যে জীবনের যে স্বাভাবিকতা, এই স্বাভাবিকতাকে আমরা পুরোপুরি আমরা দূরে সরে দিয়ে এখন আমরা নগর জীবনে আমরা উন্নয়ন বা আমরা ভালো আছি এটার আমরা মেজারমেন্ট যদি আমরা বলি যে কত স্কোয়ার ফিটের বাড়ি হলো, সেই বাড়ির ভেতরে মার্বেলের টাইলস হলো কি হলো না, এই ধরনের একটা কৃত্রিম ইন্ডিকেটর নিয়ে আমরা আমাদের পুরো এখন শহর এবং সমাজকে সাজিয়েছি। এবং সেই কারণে দেখেন যে আমাদের পারস্পরিক বিচ্ছিন্নতা, যে আমরা কমিউনিটিকে চিনি না। কমিউনিটিকে চিনি না কেন? কারণটা হচ্ছে কমিউনিটির সাথে তো আগে আমাদের দেখা হতো খেলার মাঠে গেলে দেখা হতো, বাচ্চাকে নিয়ে যখন পাড়ার বাবা মারা যেতেন তার সন্তানদেরকে সেই স্কুলে গিয়ে দেখা হতো, কেন একটা স্কুলে সেই এলাকার মানুষ একটা স্কুলেই পড়তো। এখন এমন না যে একটা শহর এলাকাতে আপনি যদি যান দেখবেন যে আপনি যদি 100টা স্কুল সার্ভে করবেন, 100টা স্কুলের বাচ্চা কাচ্চারা মিনিমাম 30টা স্কুলে পড়ে। মানে এখানে আসলে যেভাবে কমিউনিটির ধারণা ছিল সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। এবং সেই হারিয়ে ফেলার কারণে আমাদের যে স্বাভাবিকভাবেই যে আমাদের অ্যাক্টিভ লাইফস্টাইলের যে উপাদানগুলো সেগুলোকে আমরা রিপ্লেস করেছি, যে আমরা ঘরের নিচ থেকে পার্কিং এ উঠি, বিশেষ করে যারা উচ্চ আয়ের মানুষ, আবার স্কুলের দোরগোড়ায় গিয়ে আমরা গাড়ি থেকে নামছি। তাহলে এই যে একটা লাইফস্টাইল, এবং এটাকে আমরা ব্র্যান্ডিং করছি যে না এইটা হচ্ছে যে কি সবচেয়ে মানে আমি সেই অর্থে পশ একটা লাইফস্টাইল, এবং এটা আমাদের ডিজায়ার্ড লাইফস্টাইল আমাদের শিশুদের জন্য। এর সাথে আপনি যোগ করেন আমরা যারা মনে করি টাকা হচ্ছে, বা এমনকি এখন মধ্যবিত্তরাও সেটাই চেষ্টা করে যে হ্যাঁ আমার ঘরের ভিতরে এসি লাগিয়ে ফেলতে হবে, কেন মানে এসি না থাকলে তো বাঁচা যাচ্ছে না। হ্যাঁ, এসি এখন এই যে এসিটা আমি লাগাচ্ছি কেন, তাকে আমি বাইরে যেতে দিব না, সে ঘরের ভেতরে ডিভাইস আসক্তির কথা অনেক আলোচকরা বলেছেন। তাহলে এই যে আমি একটা কৃত্রিম জীবন যাপন যেখানে বাইরের আলো বাতাস ঢুকাতে পারছি না, এবং ন্যাচারালি যে আমাদের বিল্ডিং গুলো এমন ভাবে তৈরি করা বাইরে আলো বাতাস ঢুকতে পারে না, বাধ্য হয়ে তখন আমাদের এসি লাগাতে হয় গরম কমানোর জন্য। এই যে একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট আছে, যার ফলে আমাদের যারা এই ধরনের কৃত্রিম একটা এনভায়রনমেন্টে আছেন, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, তারা সবচেয়ে বেশি ভালনারেবল। তারা অসুখ বিসুখ থেকে শুরু করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা সবচেয়ে কম। তাহলে আবার এরাই যখন সমাজে যখন তারা তো সবসময় যে আপনার গাড়ি বা কোনো একটা ক্লোজ এনভায়রনমেন্টে থাকে তা না, তাকে তো কোনো না কোনো পর্যায়ে সমাজে কোথাও বের হতে হয়। বের হলে তখন তার যে এনভেলপের লোককে চিনে, তার বাইরে যখন অন্য কেউ আসে সেই ক্লাসের লোকের সাথে তার অপরিচিতি, তাহলে তাকে সে ট্রাস্ট করতে পারে না, তার সাথে মিশতে পারে না। তাহলে এই যে পারস্পরিক বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতা সবগুলোই কিন্তু আমাদের তৈরি হয়েছে যে আমরা একটা এমন একটা ইনডিউসড একটা এনভায়রনমেন্ট তৈরি করছি এবং সেটাকে ব্র্যান্ডিং দিচ্ছি যেটা সবচেয়ে ভালো। তাহলে সেই ভালোটা কি আমাদেরকে আসলে প্রতিনিয়ত এটা আমাদেরকে শারীরিকভাবে দুর্বল করছে, আমাদের আপনার হেলথের মেন্টাল দিক দিয়ে আমাদের ভালনারেবল করছে। কেননা এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যারা এই ধরনের একটা ক্লোজড এনভায়রনমেন্টে বড় হয় তারা মেন্টালি এত মানে যেটাকে আমরা বলি টেকসই ডেভেলপমেন্ট, সেই টেকসই ডেভেলপমেন্ট হয় না, তাদের অনেকেই বিষণ্ণতায় আছে। এর মূল বিষয়টা দুটো, একটা হচ্ছে অ্যাক্টিভ লাইফস্টাইল নাই, আরেকটা হচ্ছে কমিউনিটির সাথে বিচ্ছিন্নতা। কমিউনিটি বলে নাই, তাদের আবার আরেকটা কমিউনিটি থাকে, যেই কমিউনিটি হয়তো একদম একটা ক্লাসের একটা রঙের কমিউনিটি, যেটা আমরা বলি বর্ণিল যে সমাজ হবে, যেখানে আমরা সবাই সবার সাথে মিশবো এবং সেটাই টেকসই এবং সেইটা আপনাকে প্রশান্ত করবে। তো সেই টেকসইটা হচ্ছে না, কেন তাদের ক্লাস হচ্ছে একটা, এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দেখেন আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল বানাচ্ছি, নয় আরবি মিডিয়াম স্কুল,
মানে এই যে একে অপরকে চেনার জন্য যে আপনার একটা জায়গা থাকবে, সেই জায়গাটা আমরা পলিসি থেকে আমরা কি দূরে সরে এসেছি। তাহলে এবং আমরা মনে করছি যে না আমরা ভালো হচ্ছি, তাহলে আমরা এখন বাই প্ল্যানিং এইটা আমরা কিভাবে দূরে সরে আসলাম। অথচ আজ থেকে আপনি 30-40 বছর আগে আপনি সমাজে যান, দেখবেন যে আমরা এখন যেটাকে স্বাস্থ্যকর জীবনযাপন বলছি, অ্যাক্টিভ লাইফস্টাইল বলছি, সাস্টেনেবল কমিউনিটি বলছি, সব ছিল বাংলাদেশে। আমরা কিভাবে 20-30 বছরের যে একটা মধ্য দিয়ে শুধু ঢাকা না, আপনি অন্য নগর এলাকাতেও আমরা কি এই সমস্যাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। হয়তো মফস্বলে এখনো সেটার প্রকোপটা কম, কিন্তু সেটাও কিন্তু মফস্বল গুলো এখন ঢাকার মতোই এই ধরনের বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমরা নিজেরাও পরিকল্পনার কাজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি যে আপনি ময়মনসিংহের মতো শহর, সেই শহরের ঢাকার নগরায়নের চেয়ে খারাপ অবস্থা, তাহলে কুমিল্লার মতো জায়গায় সেটা আরো খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো ক্যানভাসে আমাদের লোকাল খেলার মাঠকে ধ্বংস করেছি, লোকাল পুকুরগুলিকে ধ্বংস করেছি, পুকুর ধ্বংস করে দিয়ে আমরা কি করছি, সুইমিং পুল বানাচ্ছি এখন। এবং সেই পাড়ার পুকুরে যে গোসল করা, সেই গোসল করার মধ্যে যে কমিউনিটি এবং তার সাথে আপনার যে সম্পর্কের জায়গাটা ছিল, সেটা তো নিশ্চয়ই আপনি আপনার বিল্ডিং এর সুইমিং পুলে পাবেন না। আপনার বিল্ডিং এর উপর একটা ছোট্ট প্লে লট, যেটার সাইজ হতো 700-800 স্কোয়ার ফিট, সেটাকে আমরা ঢুকালাম কোথায়, কোনটাকে রিপ্লেস করে, যে সে কমিউনিটিতে যাবে, কমিউনিটিতে আমরা বড় বড় খেলার মাঠ ছিল, সেগুলোকে রক্ষা করতে পারলাম না। সেগুলো আমরা কি করলাম, ধীরে ধীরে ধ্বংস করলাম, ক্লাবকে দিয়ে দিলাম, কোথায় কোথায় উন্নয়ন প্রকল্প নামে সেগুলোকে তালা ভরালাম, সেগুলোকে বড় বড় বাউন্ডারি দিলাম। এই সব কিছুই হয়েছে ইন দি নেম অফ প্ল্যানিং এবং ইন দি নেম অফ ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টটাকে আমরা বলছি যে যত বেশি টাকা খরচ হবে, যত বেশি চাকচিক্য থাকবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে এই যে ডেভেলপমেন্টের সংজ্ঞায়ন এবং সেটার সাথে প্রফেশনালরা যারা আমরা কাজ করি, প্ল্যানার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা অন্য অনেকে, আমাদের একটা মনস্তাত্ত্বিক যে একটা চেঞ্জ আমরা নিয়ে এসেছি, যেটা আমাদের এন্টি আমরা যদি বলি বেটার লাইফস্টাইল ও ওয়েলবিং, যেটা আজকে ওয়েলবিং ইনস্টিটিউট ফর ওয়েলবিং থেকে যে আমাদের পেপারটা উপস্থাপন করা হচ্ছে, ওয়েলবিং এর যে ধারণা, সেই ধারণাটাই কি বর্তমান নগরায়নে অনুপস্থিত, এবং যেটা এসেছে সেটা অটেকসই। সেটা মানে যে সবচেয়ে বেশি প্রোটেক্টেড রাখছে যে গোষ্ঠীটা বা ভাবছে, সেটাও টেকসই না। আপনি সবচেয়ে ভালো স্কুলে যেভাবে অনেক টাকা দিয়ে পড়াচ্ছেন, সেটাও টেকসই না। হ্যাঁ, তা আপনি তাহলে এই যে এতগুলো উপাদান, এই উপাদানগুলোতে আমাদের দুটো যুদ্ধ দরকার। একটা সোশ্যাল, যে আপনার এটা রিস্ট্রাকচারিং, হ্যাঁ, রিকোয়েশ্চেনিং, যে আমরা রাইট রেখে হাঁটছি কিনা, এবং পলিটিক্যাল রিস্ট্রাকচারিং, রিকোয়েশ্চেনিং। কেননা পলিটিক্যাল পার্টি যদি এটাকে তাদের ডেভেলপমেন্ট এজেন্ডা এবং আন্ডারস্ট্যান্ডিং এজেন্ডায় না নেয়, তাহলে কিন্তু আমরা যতই সোশ্যালি অ্যাক্টিভ থাকি, আমরা বিভিন্ন অর্গানাইজেশন যারা কমিউনিটি বেসড, সিবিও বেসড কাজ করি, পলিটিক্যাল পার্টিদের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিংটা না হয়, তাহলে কি হবে, আমাদের এই যে নতুন করে শহর তৈরির ধারণা, ইতিমধ্যে যে শহর এলাকা ধ্বংস হয়েছে তো হয়েছে, এখন কোন কোন জায়গাতে আমরা রিডেভেলপ করা এবং কোথাও নতুন শহরের এক্সপেনশন বা অন্যান্য যে ঢাকা ছাড়া বাংলাদেশের অন্য যে শহরগুলোতে আছে, সেখানে উন্নয়নের ধারণাগুলোকে কোয়েশ্চেন করতে গেলে আমাদের এই অ্যাক্টিভ লাইফস্টাইলের কথা, যেটা আজকে মূল প্রতিপাদ্য, সেটা এবং অ্যাক্টিভ লাইফস্টাইলের সাথে আমরা যদি কমিউনিটি ধারণাটাকে নিয়ে আসতে চাই, এগুলোকে মনে আমাদের নতুন করে এই প্রশ্নটা আমাদের তুলে দিতে হবে মিডিয়াতে, জনগণের কাছে, ইভেন সোশ্যাল মিডিয়াতে, যে আপনি গণপরিবহনে যাচ্ছেন, আপনি ছবি তুলে বলেন আমি স্মার্ট, আমি গণপরিবহনে চড়ি, আমি স্মার্ট, আমি সাইক্লিং করি, আমি স্মার্ট, আমি হেঁটে যাই। হ্যাঁ, রাদার আমি যখন প্রাইভেট দিয়ে যাচ্ছি, সেটাকে মানে শো অফ, সেটা দিয়ে সেলফি দেখানো, নতুন একটা তাহলে এই বিষয়গুলো আসছে। তাহলে এই যে বিষয়গুলো, তার মানে সমাজটাকে সংস্কারের ভাবনা, যেটা জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা বলছি সংস্কার, আর লাইফস্টাইলের সংস্কারের কথা কেউ বলেনি, রাজনৈতিক সংস্কারটা এসেছে বেশি। তাহলে আমরা তো ভালো থাকার জন্যই তো আমাদের সংস্কার দরকার। তাহলে রাষ্ট্রে ভালো থাকার জন্য এই যে সামাজিক কোয়েশ্চেন গুলা, আমাদের নগরায়নের কোয়েশ্চেন গুলা, সেগুলো মনে হয় আমাদের এখন নতুন করে করা। এবং এই জন্য অবশ্যই আমাদের যারা আমরা কাজ করি, এই ধরনের অ্যাক্টিভিজম বলেন, ইনস্টিটিউট নিয়ে কাজ করি, হ্যাঁ, বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন যুক্ত আছে, আমাদের মনে সবাইকে এই মৌলিক কোয়েশ্চেন গুলো আরো বেশি ছুড়ে দিতে হবে পলিটিশিয়ানদের কাছে, গণমাধ্যমের কাছে। এবং আমরা যেটা বলছি যে আমাদের টেকসই, এটা নিয়ে যারা আমাদের এগেনস্টে আছে, যারা রিয়েল স্টেট, যারা কর্পোরেট, তাদের সাথে মুখোমুখি হতে হবে। কেননা সকল ক্ষেত্রে সবকিছুকে পণ্য বানানো, যে খেলার মাঠে ঢুকতে হবে এখন 2 ঘন্টা 5,000-6,000 টাকা দিয়ে ঢুকায়, এটা সবাই ঢুকতে পারে না। তাহলে সবকিছুকে যে পণ্য বানাচ্ছি, হ্যাঁ, সেই পণ্য বানানোর সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে হবে। আমার যে ফুটপাথ, সেই ফুটপাথ হাঁটাতে আমার অধিকার, কারণ আমি এক জায়গা থেকে যাবো ফুটপাথ, ভালো মানের ফুটপাথে যেতে হবে। অথচ কি দুর্ভাগ্য, আমাদের সিটি কর্পোরেশন ব্যক্তিগত গাড়ি চলাচলের জন্য ফুটপাথ কেটে সেটা কি করছে, রাস্তা বড় করছে। মানে মানে এত আলোচনার পরে, এত বছর পরে এখন আমরা দেখছি যে এই কাণ্ডটা এই অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে।
তাহলে আমরা চাই যে এই ধরনের আলোচনার মাধ্যমে, এই ধরনের ডায়ালগের মাধ্যমে এই যে অ্যাক্টিভ লাইফস্টাইল কিভাবে সরকার এবং রাষ্ট্রকে বেনিফিট দিতে পারে, আমাদের যে রাষ্ট্রের যে স্বাস্থ্য খাতের খরচ কমিয়ে দিতে পারে, আমাদের মেন্টাল ওয়েলবিং এবং মানে ফিজিক্যাল ওয়েলবিংটা বাড়াতে পারে, এটা নিয়ে মনে হয় কোয়ান্টিটেটিভলি আমাদের কথা বলা উচিত। রাষ্ট্রকে পলিসি মেকারদের এই কোয়েশ্চেনটা ছুড়ে দেওয়া উচিত। নির্বাচনের পরে যারাই মন্ত্রী হবে, যারা আমাদের এমপি হবেন, তাদের সাথে আমাদের আরো বেশি ডায়ালগ করতে হবে। তাহলে অন্তত আমাদের এই কনফারেন্স গুলোর এই যে আমাদের যে আয়োজনগুলো, আমাদের মেসেজ গুলো তাদের কাছে আমরা পৌঁছাতে পারবো। তো আমি আবারও ডব্লিউবিবি এর সাথে আজকে যে কিনোট আইডব্লিউবি এবং অন্য যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এই আলোচনাটা জারি রাখার জন্য এবং আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা। আর আজকে এই অনুষ্ঠানের এই সেশনকে সমৃদ্ধ করেছেন যিনি কিনোট প্রেজেন্টার এবং গেস্ট স্পিকার যারা আছেন, এবং এর সাথে আমি সেশন যিনি সঞ্চালনা করেছেন প্রমাশা, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনিও ভালো থাকবেন। সবার কাছ থেকে আজকের জন্য বিরতি, আজকে এখানে শেষ করছি সেশন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।